কাব্যকেও কিভাবে জ্বালাচ্ছে, বেচারা পিছু ছাড়াতেই পারছে না। ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়ে যায় নাকি? বয়ফ্রেন্ড হিসেবে কাব্যের উর্মির মতো মেয়েকে সিবারে দেওয়ার সাহস হয় কি করে? কি কমতি আছে ওর মাঝে? পুরো ক্লাসের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে কিনা একটা ছেলের থেকে রিজেক্টেড হবে? হাউ ফানি। উর্মিকে এসব কথা বলার সময় আস্ত এক মানসিক ভারসাম্যহীনের মতো দেখাচ্ছিল। উর্মিকে লাই দিতে, ওকে আরো উস্কে দিতে পাশ থেকে উর্বাসী বলে উঠল, কাব্যকে দেখলাম আজ মারতে গেছিল সিয়ামকে, তাও কিনা ওই কুহু মেয়েটার জন্যেই। জানিস তো এই খবর? কুহু শব্দটা উর্বশী একটু টেনে টেনে বলল উর্মিকে উস্কে দেবার জন্য। উর্মি সঙ্গে সঙ্গে ভ্রু বাঁকিয়ে তাকালো উর্বশীর দিকে। উর্বশী এই চাহনি দেখে বাঁকা হেসে বলল, কি ওভাবে কি দেখাস? ভিডিও আছে আমার কাছে, দেখবি? উর্মি ভ্রু নাচিয়ে তাকাতে উর্বশী ফোনে ভিডিও বের করে দেখালো উর্মিকে। ভিডিও যত এগোচ্ছে উর্মির রাগ ততই বেড়ে যাচ্ছে তরতর করে। ভিডিওতে কাব্য কুহুর নাম ধরে ক্রমাগত মেরেই যাচ্ছে স্টিক দিয়ে সিয়ামকে। যতটুকু বুঝতে পারলো সিয়াম কুহুকে ভালোবাসে বলে কাব্যের যত প্রবলেম। উর্মির রাগ বেড়েই যাচ্ছে। ও ঠাস করে উর্বশীর ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলবে ফ্লোরে, তার আগে উর্বশী লুফে নিল ওর ফোন। নতুন আইফোন বেবস, তোমার কাব্য বেবির রাগ এটাতে ঝাড়িস না অন্তত। উর্মি চোখ রক্তিম করে তাকালো উর্বাসীর দিকে। ওই চাহনি দেখে উর্বশী উর্মির দিকে তাকিয়ে আশেপাশ দেখে তারপর নিচু গলায় বলল, উর্মি, এটাই কিন্তু সুযোগ কাব্যকে কুহুর থেকে দূরে সরিয়ে সিয়ামের ঘাড়ে ফেলে দেওয়া। ব্যাস, উর্মির মাথায় যা বুদ্ধি খেলার খেলে গেল। বরাবরের মতোই উর্মি ব্রেভ স্টুডেন্ট, ওর রেজাল্ট টপ নচ। তবে এই ট্যালেন্টগুলো বরাবরের মতো ভুল জায়গায় কাজে লাগাচ্ছে। বলা হয় সাইকো পাগল মানুষদের রাগ উঠলে নাকি মস্তিষ্ক অনেক দুর্দান্ত কাজ করে। তখন নতুন নতুন আইডিয়া, ধারণা ওদের মাথায় আসতেই থাকে, যে একজন স্বাভাবিক মানুষের মাথায় সহজে কিন্তু আসে না। উর্মির বেলাতেও তাই। এবারেও একটা প্ল্যান ঠিক সাজিয়ে নিল। একটা প্ল্যান, একটা ছক। উর্মি ভেবেছিল এই প্ল্যান কুহুকে কাব্যের থেকে দূরে সরিয়ে দিবে, কিন্তু না, প্ল্যান অনুযায়ী বিষয়টা ঠিক সেটা হয়নি, হয়েছে ওর উল্টোটা। কাব্য কুহুর জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। তাদেরই জীবনের সবচেয়ে বড় শত্রু উর্মি শিকদার। উর্মি ভাবনা মাথায় আসা মাত্রই হঠাৎ চেয়ার থেকে উঠে গেল। ব্যাগটা টেবিলের উপর থেকে কাঁধে নিতে উর্বশী ওর হাত চেপে ধরল সাথে সাথে। কোথায় যাচ্ছিস? উর্মি একটু হাসলো স্রেফ। হাসলে ওকে মারাত্মক সুন্দর দেখায়। হয়তোবা এই জন্যই কাব্য আজ থেকে 5 বছর আগে, যখন ওর 20 বছর ছিল, তখন জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল, যার মাসুল ওকে এখনো গুনতে হচ্ছে। কি নিষ্ঠুরভাবে। উর্মি হালকা হেসে উর্বশী চুল এলোমেলো করে দিয়ে বলল, গোলমাল ঘটনাটাকে আরেকটু মশলা মিশিয়ে দিয়ে আসি। বস তুই, আম কামিং। কুহু সবে লেকচার ক্লাস করে বেরিয়েছে। আজ শার্লিন আসেনি। ও লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করবে শুধু। ও একটু অসুস্থ বোধ করছে নাকি, তাই কুহু আজ একাই ক্লাস করেছে সবটা। সকাল 9টা থেকে ক্লাস করে শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছিল। ভেবেছিল এবার একটু রেস্টরুমে জিরিয়ে নিবে, অথচ মরার উপর খড়ার ঘা হয়ে ক্লাস থেকে বেরোতেই কুহুর সামনে এসে ভূতগ্রস্তের ন্যায় শটানে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল উর্মি। কুহু আচমকা পা থামিয়ে কিছুটা শুরুতে ভড়কালো, পরপর মুখ শক্ত করে সরাসরি জিজ্ঞাসা করে উঠল, কি চাই? উর্মি একটু টেনে টেনে হেসে সেই বলল, আপাতত তো তোমাকে একটু দেখতে এলাম। কাব্য বলল তুমি নাকি ওর ভার্সিটিতে অ্যাডমিট হয়েছো। কাব্যের পিছু নিতে নিতে এত দূর অবধি চলে এলে। বেচারা ভার্সিটিতে এসেও দুদণ্ড রক্ষে পেল না। কুহু ভ্রুকুচকে পুরো কথাটা মন দিয়ে শুনল। পরপর সামান্য হেসে চোখ মুখ শক্ত করে বলল, বলা হয়ে গেছে, ডান। এবার সাইড দিন, আমি যাব, দেরি হচ্ছে আমার। বলে কুহু পাশ কাটিয়ে চলে আসবে। তার আগে উর্মি ওর পথ রোধ করলো সাথে সাথে। কুহু আটকে গেল। উর্মি এবার সামান্য হেসে বলল, আরে কিসের এত তাড়া তোমার? কাব্য এখন ফুটবল ক্লাবে আছে, দেখা করা অ্যালাউ না প্র্যাকটিস টাইমে। আজ তো ম্যাচ আছে ওদের, জানো না? কাব্য হয়তো তোমাকে বলেনি। কুহু ব্যাগটা ঠিক করলো, তারপর মহা বিরক্তি নিয়ে হাসি হাসি মুখ করে জবাবে বলল, আপনার কাব্যের কাছে আপনিই যান, আমার কাজ আছে। তার কাছে যাওয়া ছাড়াও লাইফে আরো অনেক কাজ থাকে আমার। উর্মি এবার টোন চেঞ্জ করে ফেললো, শাসিয়ে উঠে বলল, তাই নাকি? কাব্য তো আমাকে বলল তুমি ওর সাথে ওনের বাসর রাতের প্ল্যান এক্সচেঞ্জ করো। কাব্যের জন্য তার ফেভারিট করলা ভাজি করে ওর ঘরে দিয়ে আসো। অ্যাকচুয়ালি ইউ আর স্টিল সো অবসেসড উইথ হিম, রাইট বাচ্চা? উর্মি হালকা হাসলো। এ পর্যায়ে কুহু রীতিমতো তাজ্জব হয়ে গেল। হতভম্ব হয়ে উর্মির হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে রইল।
কাব্য ভাই এগুলো বললেন উর্মি আপুকে আর কতটা নিচে নামবেন উনি। কুহু প্ল্যান করার জন্য স্রেফ সেদিনই কাব্যের সাথে কথা বলেছিল, না হলে সাধারণত কুহু কথা বলা তো দূর, কাব্যের মুখোমুখি অবধি হয় না। কাব্য ভাই এই কথাটা কত ম্যান ইগোর সাথে গর্ব করে শেয়ার করলে উর্মি আপুর সাথে। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে কুহুর এখন। ওনার সাথে কথা বলা থেকে আজ থেকে কুহু একটা পশুর সাথে কথা বলা প্রেফার করবে বেশি। কাব্যের প্রতি রাগে গা জ্বলে যাচ্ছে কুহুর। বুকের ভিতর কেমন যেন একটা করছিল কুহুর। কুহুর চোখ বোধহয় টলমল করছিল। কাব্যের থেকে আঘাত পেয়ে, রিজেকশন পেয়ে সরেই এসেছিল কুহু। তারপরও ওই লোক ওর সাথে ছোট ঘটনা নিয়ে দেখা করা কথা বলাটাকেও উর্মি আপুর সাথে হাইলাইট করে উল্লেখ করেন। কুহু সেদিন স্রেফ কয়েকটা কথা কাব্যের সাথে বলে, সেটাও কাব্য ভাইয়ের ব্যঙ্গ করে উর্মি আপুকে বলা লাগলো। কুহু জোরে একটা শ্বাস ফেললো। কাঁদবে না, নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙবে না কুহু। তাই পর মুহূর্তে ও নিজেকে সামলে শ্বাস চেপে রেখে মুখ শক্ত করে বলল, কি চাই আপনার? শান্তি দিচ্ছেন না কেন আমায়? এভাবে আপনি আমায় হ্যারাস করতে পারেন না। উর্মি এবার সোজা হয়ে দাঁড়ালো। কুহুর কাঁধ সমান চুল একবার হাত দিয়ে দেখতে কুহু সরে গেল। পরপর উর্মি চোখ মুখ শক্ত করে বলল, আমি চাই তুমি কাব্যের সাথে সব কিছু শেষ করে ফেলো, ওর সাথে আর দেখা না করো। লাইফে এত ওর্থলেস তুমি? রিয়েলি? একটাও ছেলে তোমাকে পছন্দ করে না নিজের জন্য, এজন্য কি ঘরে যা পেয়েছো সেটার জন্যই কাব্যের পেছনে ছুটছো? দেখো, এই ভার্সিটির প্রায় সবার বয়ফ্রেন্ড আছে, কারোর কারোর ক্রাশ আছে, কারোর আবার সিগারেট চয়েজও আছে। তোমার কি আছে? কি আছে তোমার এখানে যে ঠিক তোমাকে পছন্দ করবে? লুক, কেউ নেই বাচ্চা। তুমি আসলে সুন্দরী না, দেখতে প্রচণ্ড বিচ্ছিরি, স্টাইলও জানো না, স্ট্যান্ডার্ড নেই। এই জন্যে বোধ হয় কাব্য তোমাকে পছন্দ করেনি। জানে তুমি কতটা ভ্যালুলেস। জানো, কাব্য না সেদিন এটাই বলছিল আমাকে। ও তো ভাই খুব হাসছিল এটা বলে যে তুমি কতটা দেলুলুতে ভরকো। হাউ ফানি। জানো, তুমি আমাদের কথা বলার একটা টি স্যাম্পল। আমরা এই টি স্প্লিট করতে ভীষণ এনজয় করি। আমি কতবার ওকে বললাম তোমাকে বলে দিতে সরাসরি এসব, অথচ ও কাব্য বেচারা মুখেও বলতে পারছে না এটা তোমাকে। চাচাতো বোন হও কি না, কষ্ট পেলে যদি বিচার দিয়ে বসো। কাব্য ভাইয়ের কাছে স্রেফ গসিপ করার একটা টপিক মাত্র। কাব্য ভাই আসলে মনে করেন কুহু ভ্যালুলেস। কাব্য ভাই ছাড়া ওর কাউকে মুগ্ধ করার ক্ষমতা নেই। সত্যি তিনি এটা মনে করেন। এই পুরো ভার্সিটিতেও একমাত্র বিচ্ছিরি বলেই কেউ ওকে পছন্দ করে না। কাব্য ভাই কি আদৌ জানেন কুহুর মেসেজ রিকোয়েস্টে রোজ কত ছেলে ইনিয়ে বিনিয়ে আসে একটু পাত্তা পাবার জন্যে? কুহু ওদের দেখেও না চোখ তুলে একবার। সেটা কাব্য ভাই ওর চেহারার মধ্যে কমতি আছে ভেবেছেন? কুহু চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ উর্মির দিকে। পরপর শ্বাস আটকে ঠোঁট ভেঙে কান্না আসার আগেই আলগোছে পাশ কেটে চলে গেল উর্মির থেকে। ওর উর্মিকে বলার মতো কিছু নেই আজ। উর্মি পেছন থেকে হাসতে লাগলো। উর্মি এবার সিয়ামের কাছে গেল। এবার আসল টোপের পালা। আজ তো কাব্যকে একটা সারপ্রাইজ দিবে উর্মি, কাব্যের জীবনের সেরা সারপ্রাইজ। কুহু ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিল। আশেপাশে মানুষ ওকে ডিঙিয়ে আগে চলে যাচ্ছে, অথচ কুহু যেন হাঁটতে পারছে না। ওর শক্তি সব যেন খুইয়েছে। হঠাৎ হাঁটার মধ্যে কুহু একজনের সাথে ধাক্কা খেলো। ছেলেটা সরি বলে সরে গেল। পরপর কুহু ওই ছেলের দিকে তাকালো। ছেলেটা মুখ ঘুরিয়ে চলে যেতে কুহু ছোট্ট একটা শ্বাস ফেললো। কুহু আনমনে পুরো ভার্সিটিতে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে দেখলো ভীষণ নিখুঁতভাবে। কুহুর চোখ এদিক ওদিক ক্লান্ত ভঙ্গিতে ঘুরছে। কুহু দেখে যাচ্ছে সবাই খুশি এখানে। সবার জীবনে ভালো থাকার মতো মানুষ আছে। কুহুর কিসের কমতি? ওরও তো আছে ভালো লাগার মতো এক ঝাঁক মানুষ। তবুও কোথাও না কোথাও ওর আজ বড্ড একা লাগছে, ভীষণ ইনসিকিউর লাগছে। মনে হচ্ছে যেন কুহুর কেউ নেই এই পৃথিবীতে। ও একা, সম্পূর্ণ একা, একটা ফিনিক্স পাখির ন্যায় ঘুরছে শুধু লাটিমের ন্যায়। জীবনে এক কাব্য ভাইকে কুহু মন থেকে চেয়েছিল, আর আজ সেই কাব্য ভাই ওকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছেন। কুহু নিজেকে একবার দেখলো আগাগোড়া। কাব্য ভাই ওকে এতটা অপছন্দ করেন, ওকে নিয়ে ওর অনুভূতি নিয়ে এতটা রঙ্গ তামাশা করেন, জানা ছিল না কুহুর। অথচ কুহুর সামনে কেমন ভদ্র মাসুম মানুষ হয়ে থাকেন। দুই মুখোশোলা কাব্য ভাইকে কুহুই একমাত্র চিনতে পারেনি, প্রেমে পড়ে গেছে। এখন সেটার মাসুল এতটা নির্মমভাবে কুহুর ভুগতে হচ্ছে। কুহু আর থাকতে পারল না। করিডোরে দৌড়াতে দৌড়াতে পাগলের মতো এসে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। ও ওয়াশরুমের দরজার সামনে কিছুক্ষণ ওভাবে স্থির দাঁড়িয়ে রইল, একটা পাথরের মূর্তির মতো। যে কোনো মুহূর্তে কুহু কেঁদে ফেলবে।
কিন্তু ও তো কাঁদতে চায় না, একটুও না। ও তো সামলে নিয়েছে নিজেকে। কার জন্যে কাঁদবে কুহু? কেউ নেই, কারোর যোগ্যতা নেই কুহুর কান্নার কারণ হবার। কুহু নিজের কাছে অনেক দামি। কেউ ওকে ওর্থলেস বলে দিলে কুহু নিজের কাছে মূল্যহীন হয়ে যাবে না একদম। আর কারোর কাছে ওর নিজের কোনো দাম না থাকলেও ওর নিজের কাছে নিজের একটা সম্মান আছে। কুহু কেন কাঁদবে? কাঁদবে না ও। কুহুর ছোট একটা জীবনে সবচেয়ে বড় পাপ ছিল কাব্য ভাইকে ভালোবাসা এবং তাকে সেটা জানানো। এই পাপ এখন কি করে মুছবে কুহু? কি করে? শরীর গোসল দিয়ে মুছে ফেললেও মনের দাগ মুছে কি করে? কোন পদ্ধতি ব্যবহার করে মনের দাগ মুছে যাবে? কার কাছে আছে এই পদ্ধতি? কে সাহায্য করবে কুহুকে? কুহুর বড্ড গলাটা জ্বলছে। একটু কাঁদতে পারলে হয়তো শান্তি মিলতো, কিন্তু ও তো কাঁদবে না। নিজেকে দেওয়া প্রমিসও ভাঙতে পারবে না কখনো। কুহু আয়নার দিকে তাকিয়ে একটা শ্বাস ছাড়লো। আয়নায় নিজেকে একবার খুব ভালো করে দেখলো। হাত দিয়ে পুরো মুখটা ছুঁয়ে দিতে দিতে ভীষণ বিস্ময় নিয়ে নিজেকে প্রশ্ন করলো। আমি বিচ্ছিরি দেখতে? আমার মধ্যে কোনো সৌন্দর্য নেই? সত্যিই নেই? তাহলে আজ অবধি সেটা কেউ বললো না কেন আমায়? কুহুর এই উত্তরে জবাব আয়নার কাছে যে নেই। কুহু একটা ঢোক গেল। বড্ড আশ্চর্য হয়ে নিজেকে দেখতে থাকলো আয়নায়। কুহু নিজেকে সামলে নিল। দরকার নেই ওর বাহ্যিক সৌন্দর্যের, অন্তত কাব্য ভাইয়ের মতো ওর মনটা কলুষিত নয়। কুহু নিজেকে সামলে নিল। পরপর ট্যাপ ছেড়ে নাকে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো একের পর এক। পুরো জামা ভিজে যাচ্ছে ওর। পাগল কুহুর সেই খেয়াল নেই। ও অস্থির, ওর হাত কাঁপছে স্পষ্ট। অনেকবার পানির ঝাপটা দিয়ে কুহু আবার আয়নায় তাকালো। ওকে দেখতে মনে হচ্ছে গোসল সেরে ফেলেছে। কুহুর ভেজা মুখটা স্নিগ্ধ লাগছিল। কুহু অনেকক্ষণ নিজের এই ভেজা মুখের দিকে চেয়ে রইল। পরপর হালকা হাসার চেষ্টা করে দেখলো ওকে কি আসলে বিচ্ছিরি দেখাচ্ছে। আজ থেকে সৌন্দর্য নিয়ে দ্বিধান্বিত কুহু জানে না ওকে হাসলে কেমন দেখাচ্ছে, কারণ আজ অব্দি কুহু জেনে এসেছে ওর চেহারা মায়াবী। কেউ বলেনি কুহু দেখতে এত বিচ্ছিরি, হয়তো কেউ মুখের উপর বলে দিতে পারেনি, যেমন পারেননি কাব্য ভাই স্বয়ং। কাব্যর কথা মাথায় আসতে কুহু মলিন হাসলো। আয়নার দিকে তাকিয়ে কুহু চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল। আপনি আমার কাছে আর কত নিচে নামতে পারেন কাব্য ভাই? আমিও দেখতে চাই সেটা। বলেই কুহু ওড়না ঠিক করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সিয়াম ওর দিকে এগোচ্ছে, গায়ে জার্সি আর হাফ প্যান্ট। এক হাতে একটা বাস্কেটবল চেপে রেখেছে গায়ের সঙ্গে। কুহুকে দেখতে পেয়ে কিছুটা দ্রুত এগিয়ে এলো। কুহু ওকে দেখে থামলো। সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল। আরে তুমি এখানে? আমি আসলে তোমাকেই খুঁজছিলাম। কুহু শুকনো হেসে প্রশ্ন করলো। কেন, কোনো দরকার? সিয়াম মাথার পেছনটা চুলকে হাতের বাস্কেটবল দেখিয়ে বলল। আজ বাস্কেটবল ফাইনাল রাউন্ডের ম্যাচ আছে। তুমি এলে ট্রফিটা আমরাই পাবো, এটা আমার ধারণা। তো আসবে তুমি? কুহু জবাবে হঠাৎ মলিন হেসে বলল। আমি ভাগ্যবতী নই সিয়াম ভাইয়া। আমার ধারণা আমি এলেই বোধহয় আপনি ট্রফিটা হেরে যাবেন। আমি না গেলেই হয়তো জিতবেন। সিয়াম সাথে সাথে বলে উঠল। সিয়াম ভাইয়া না, অনলি সিয়াম। কুহু জবাবে কিছু বলল না, শুধু হালকা হাসলো। সিয়াম হেসে হেসে বলল। দেন প্রভু, হয়ে যাবে সেটা আজ। স্টেজে প্রথম সারিতে বসে আমার খেলা দেখবে তুমি। পুরোটা পুরোটা দেখতে পেলে ট্রফি না পেলেও তোমাকে লাস্টে একটা সারপ্রাইজ দিব। এটা গিফট আমার এত বোরিং খেলা দেখার জন্যে। কুহুর ইচ্ছে ছিল না যেতে, তবুও সিয়ামের জোরাজুরিতে যাওয়া লাগলো। বাস্কেটবল খেলা চলছে। সিয়াম বাস্কেটবল ড্যাফোডিল হুপ মাস্টার দলের ক্যাপ্টেন। ইতিমধ্যে সিয়ামের বিপক্ষ দল অর্থাৎ ড্যাফোডিল স্কোয়াড দল 3 পয়েন্টসে এগিয়ে আছে। সিয়ামের দল হারছে। কুহু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে যাবে দর্শক সারি থেকে প্রস্তুত হলো। হঠাৎ পুরো দর্শক সারি জোরে চিৎকার দিয়ে উঠল। কুহু থেমে গেল আচমকা। উৎসুক দর্শক সারি দেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে সিয়ামদের একটা পয়েন্টস বেড়েছে। সিয়াম বাস্কেটবল হাতে নিয়ে পাউজ করতে করতে কুহুর দিকে চেয়ে বাঁকা হাসলো, অর্থাৎ কুহুকে ভুল প্রমাণিত করবে সিয়াম আজ। পরপর সিয়াম চোখের ইশারায় ওকে দাঁড়াতে বলল দর্শক সারিতে। তাই কুহু না চাইতে দাঁড়িয়ে খেলা দেখতে থাকলো। এবার যেন খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল। সিয়ামদের দল একের পর এক পয়েন্টস বাড়াচ্ছে। যেই দল এতটা পিছিয়ে ছিল সেই দলই এখন জেতার দিকে। কুহু এবার ভীষণ আগ্রহ নিয়ে দেখতে লাগলো খেলা। খেলায় টানটান উত্তেজনা চলছে। সিয়ামের হাতের বাস্কেটবল, ও সেটাকে বাউন্স করতে করতে সামনে এগোচ্ছে। ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে কজন খেলোয়াড়। সিয়াম সেসব তোয়াক্কা না করে এগুচ্ছে। খুবই সিরিয়াস মুখভঙ্গি সিয়ামের। সম্পূর্ণ মনোযোগ ওর এখন খেলাতেই। আশেপাশে দর্শক সারি ভীষণ থ্রিল নিয়ে খেলা দেখছে। সবার মুখে চিন্তা, আর মাত্র একটা পয়েন্টস, তাহলেই ড্যাফোডিল হুপমাস্টার দল অর্থাৎ সিয়ামের দল জিতে যাবে। কুহুও এইবার আগ্রহ দেখাচ্ছিল। দুহাত মুখের সামনে এনে চোখ মুখ খিচে খেলা দেখছে।
কাব্যের ম্যাচ সবেই শেষ হয়েছে, জার্সি এখনো খোলেনি কাব্য। ও এদিক দিয়েই যাচ্ছিল কোথাও। বাস্কেট গ্রাউন্ডে এত লোকের ভিড় দেখে কাব্য থামলো। ও দূর থেকেই দেখছে সিয়ামের দল খেলছে। বোর্ডে নাম সিয়ামের দলের। কাব্য দীর্ঘশ্বাস। ও চলে যাবে হঠাৎ শুনে জোরে এক চিৎকার। সিয়ামের দল জিতে গেছে দেখে দর্শক সারিতে উল্লাস বয়ে যাচ্ছে। কাব্যের কান ধরে যাচ্ছে ওদের চিৎকারে। অথচ যখন কাব্যের দল জিতে তখনও এমন করে দর্শক সারি থেকে চিয়ার্স আপ শোনা যায়। এখন সিয়ামের সাথে এটা হওয়া দেখে কাব্যের মেজাজ গরম হচ্ছে। ও আঙ্গুল দিয়ে কান পরিষ্কার করলো, বিড়বিড় করলো মেজাজ হারিয়ে। একটা ম্যাচ জিতে মনে হচ্ছে অলিম্পিক জিতে গেছে। বাস্টার্ড একটা। কাব্য আপন মনে গালি দিয়ে চলে যাবে হঠাৎই একদম আচমকা ওর চোখ গেল দর্শক সারিতে। কাব্যের ভ্রু কুঁচকে গেল সাথে সাথে। কাব্য জার্সি গায়ে ফুটবলটা এক হাতে চেপে এগুলো ওইদিকে। সিয়ামের দলকে ট্রফি নিতে ডাকা হয়েছে। সিয়াম ট্রফি গ্রহণ করে ওর দলের কাছে গিয়ে ছবি তুলল। দলের সবাই ট্রফি নিয়ে উল্লাস করবে বলে হুড়োহুড়ি লেগে গেছে এক প্রকার। সিয়াম কাউকে ট্রফি দিল না, বরং ট্রফি হাতে বিচারকদের কিছু বলল। বিচারক মৃদু হেসে সিয়ামকে মাইক ধরিয়ে দিলেন। সিয়াম এক হাতে ভারী ট্রফি, অপর হাতে মাইক নিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো। মাইক হাতে নিয়ে সেটার সুইচ অন করে একবার টেস্টিং করলো। হ্যালো, 1 2 3। কুহু কেন যেন হেসে ফেলল সিয়ামের অমন ভঙ্গিতে টেস্টিং করা দেখে। সিয়াম ওই হাসি দেখলো কিছুক্ষণ, পরপর নিজেও কথাটা নিচু করে হাসলো। কাব্য তখন মাত্রই এসে দাঁড়িয়েছিল ওদের সামনে। কুহুর হাসি, সিয়ামের পাল্টা হাসি দুটোই ওর নজরে এসেছে। কাব্য ভ্রু কুচকে কুহুর সামনে যাবে, তার আগেই হঠাৎ সিয়াম দারুণ স্মার্ট ভঙ্গিতে বলে উঠল, আজকের এই ট্রফি শুধুমাত্র একজনের জন্য ডেলিকেটেড। কাব্য থেমে গেল। পুরো কথাটা শোনার জন্য ঘুরে তাকাতে দেখে সিয়াম কুহুর দিকে অপলক তাকিয়ে আছে। কাব্য ওই তাকানো দেখে যা বুঝার হয়তোবা তখনই বুঝে ফেললো। সিয়াম এবার মাথা নিচু করে হালকা হেসে আবারও মাথায় তুলল। পরপর কুহুর দিকে চেয়ে ওর দিকে ট্রফিটা বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলল, মাই লাভ অফ মাই লাভ, কুহু আমার লাকি কয়েন। কুহু সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকালো সিয়ামের দিকে। কাব্য হতভম্ব ও অবাক হয়ে চূড়ান্ত বিস্ময় নিয়ে সিয়ামের দিকে তাকিয়ে পরপর কুহুর দিকে তাকালো। কুহুর হাত থেকে ব্যাগ পড়ে গেছে। দর্শক সারির সবাই কুহুর দিকে চেয়ে চিয়ার্স আপ করছে। সিয়ামের পাগলামি দেখে বিচারক দল হাসছেন স্রেফ। সিয়াম আবার ট্রফিটা উঁচু করে ধরলো মাথার উপর, তারপর মাইক ফেলে রেখে গলায় জোরে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে শুনিয়ে বলল, আই লাভ ইউ কুহু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ মাই লাকি কয়েন। ইউ আর মাই লাক, ইউ আর মাই ইন্সপিরেশন ফর দিস ট্রফি গার্ল। আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। পুরো গ্রাউন্ডে সিয়ামের চিৎকার করে বলা প্রপোজ ভেসে বেড়াচ্ছে। পুরো ভার্সিটির যারাই এই প্রপোজ শুনছে সবাই এসে ভিড় জমিয়েছে দর্শক সারিতে। সবাই মিলে কুহুকে একজোট বলে যাচ্ছে প্রপোজ একসেপ্ট করার জন্য। কাব্য এসব দেখে ওর মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ও স্রেফ শ্বাস আটকে কুহুর দিকে চেয়ে রয়েছে এক বুক আশা নিয়ে। কুহু মানবে না সিয়ামকে। কুহু এখনও কাব্যকে ভালোবাসে, সিয়ামকে নিশ্চয়ই না। সিয়াম এত ক্রিঞ্জভাবে প্রপোজ করেছে, কুহু কি ওকে একসেপ্ট করবে? এটা কোনো ধরন হলো প্রপোজ করার? কাব্য শ্বাস আটকে রেখে দিয়েছে, বুক ধুকপুক করছে, শুধু হাত কাঁপছিল। ঠিক তখনই বিস্ময়ে ফেটে পড়া কুহুর নজর গেল কাব্যের দিকে। কাব্য কেমন একটা চোখে যেন কুহুর দিকেই তখন তাকিয়েছিল। কুহু কাব্যকে দেখলো, কাব্যর নজরে নিজেকে দেখলো। দুজনের চোখে চোখে মিলল স্রেফ। কাব্যর চোখে কিছু একটা ছিল, কি সেটা? অনুনয় নাকি কাতর, অথবা মানা করতে না পারার, বাধা দিতে না পারার অসহায়ত্ব? কুহু বুঝে না। জেদে রাগে উন্মাদ কুহু তখন শান্ত দৃষ্টিতে কাব্যর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সবকিছু ছাপিয়ে কুহুর চোখ গেল কাব্যের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা উর্মির দিকে। উর্মি কাব্যর একটু পেছনে দাঁড়িয়ে বাঁকা হেসে কুহুর দিকে চেয়ে আছে। ওর ঠিক সামনে কাব্য চোখে মুখে অনুনয় অসহায়ত্ব ফুটিয়ে দাঁড়িয়ে আছে। কুহু অবুঝ নাদান। ফের জড়িয়ে গেল উর্মির পাতানো ফাঁদে। কাব্যকে প্রথমবারের মতো ভেঙে চুরে দিল একদম গোড়া থেকে। কাব্যের দিকে চোয়াল ও মুখ শক্ত করে তাকালো কুহু। প্রতিশোধে এই তাকানোতে দাও দাও করে আগুন জ্বলছে। কুহুর ওই এক তাকানোতেই কাব্যের চোখ বদলে গেল। কাব্য এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে রইল। ওর বুকটা হঠাৎ বুঝি কাঁপলো একটুখানি। কয়েক ন্যানো সেকেন্ডের জন্য কুহু চোখ সরিয়ে ফেললো, অন্যদিকে চেয়ে মুখ লুকিয়ে একটা ঢোক গিলল, কান্না আটকে ফেললো সাথে সাথেই। ও ওই মানুষকে দেখে দুর্বল হবে না আর। ও দেখিয়ে দেবে ওদের কুহু ফেলনা না, অসুন্দর নয়, কুৎসিত নয়। কাব্যের মতো ইউনিভার্সিটির সবচেয়ে সুদর্শন ছেলে কুহুকে চায়। কাব্য ভাইও দেখো কুহুর মর্যাদা কতখানি। তার জন্য যদি কুহুর আরও একবার হৃদয় ভেঙে ফেলতে হয় তাই করবে কুহু। একটা হৃদয় তো 1000বার ভাঙা যায় না। ওই ভাঙা টুকরোগুলো যা কুহু এতটা মাসে জোড়া দেবার চেষ্টা চালাচ্ছিল, সেটুকু না হয় কুহু নিজের হাতেই আবারও ভাঙবে। কিছু হবে না এতে, কিচ্ছু না। শুধু কুহুর হৃদয় থেকে বদদোয়া আসবে।
কত। কুহু শেষবারের মতো লম্বা একটা শ্বাস ফেললো, মাথা তুলে মরা প্রাণহীন দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ট্রফি হাতে হালকা হেসে দৌড়ে দৌড়ে মাঠ পেরিয়ে কুহুর দিকে এগিয়ে আসছে। কুহু ব্যাগটা খামচে ধরে শক্ত করে সিয়ামের দিকে চেয়ে রইল। অমনি সিয়াম কুহুর সামনে এসে ঠিক ওর সামনে নায়কদের মতো হাঁটু গেড়ে বসে গেল। দুহাত দিয়ে ট্রফিটা ধরে কুহুর দিকে বাড়িয়ে দিল। বড্ড অনুরাগ নিয়ে বলল, ইউ উইল অ্যাকসেপ্ট মি কোহেলিকা সিদ্দিক কুহু, প্রমিজ লাইফের সমস্ত জয় উইন তোমার সঙ্গেই সেলিব্রেট করব। আইল বি দ্য ট্রফি হোল্ডার অ্যান্ড ইউ উইল বি দ্য রিজন ফর দিস, সো মে আই। কাব্য এবার কেন যেন মেজাজ হারালো। ক্যাম্পাসটাকে কি সিয়াম জোকস পেয়েছে? কত বড় সাহস ওর! ভরা ক্যাম্পাসে সিন ক্রিয়েট করছে, তাও কিনা ওরই ফ্যামিলি মেম্বার কুহুকে নিয়ে। কাব্য ওকে আজ রক্তাক্ত করে ফেলবে। কুহু অপ্রস্তুত হচ্ছে। বাস্টারটা কি সেটাও দেখছে না? অথচ ও কাব্য দু কদম এগোতে হঠাৎ কুহু সিয়ামের থেকে ট্রফিটা নিয়ে নিল নিজের হাতে। কাব্য থমকে গেল, ওর পা দুটো থেমে গেল আচমকা। ও অদূরে দাঁড়িয়ে পড়ল, কুহুর দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে। কুহু ওটা নিল? সিয়ামের হাত থেকে ট্রফিটা সত্যি নিয়ে নিল কুহু? কাব্য অবিশ্বাস্য নজরে কুহুর দিকে চেয়ে অস্ফুটে বলে উঠল, কুহু কুহু না। কুহু সিয়ামের থেকে ট্রফিটা নিয়ে শুকনো মুখে হাসার চেষ্টা করে বলল, আই অ্যাকসেপ্ট ইউ। কুহু ও ভালোবাসি না বলে একসেপ্ট ইউ বলার কারণ বোকা কাব্য ধরতেও পারল না। ওর মাথায় ঘুরতে লাগলো, কুহু সিয়ামের প্রপোজাল গ্রহণ করে ফেলেছে এক্ষুনি ওর সামনে। কাব্যের বলা কথা কাব্যকে কুহু মনেও রাখেনি। 7টা মাসে কুহুর ভালোবাসা, অবসেশন সবটাই নিমিষেই শেষ হয়ে গেল। কুহু অন্য কাউকে ভালোবেসে ফেললো এত ইজিলি। তাহলে কাব্য ও কেন সেদিনের মতো মুভ অন করতে পারছে না? কুহুর সামান্য কষ্টে ওর কেন এখনো বুক পুড়ে? কাব্যের বুকটা কোনো এক অদ্ভুত কারণে জ্বলছে, স্ফুলিঙ্গের ন্যায়। কাব্য জানে না কেন হচ্ছে ওর সাথে এসব। কুহু মুভ অন করে ফেলেছে, এটা তো কাব্যের খুশি হওয়া উচিত, কিন্তু ও খুশি কেন হতে পারল না? কেন মনে হচ্ছে কাব্য একটা পুতুলের মতো মেয়েকে হারিয়ে ফেললো মাত্রই, কি বিচ্ছিরিভাবে। কাব্যের জীবনে কোনো গ্ল্যামার ছিল না কখনোই, হাসির কোনো কারণও ছিল না, বন্ধু বান্ধবও গুটি কয়েক। এতদিন কাব্যের জীবনে একমাত্র কুহুই ছিল ধামাকার ন্যায়। রসকসীন কাব্যের জীবনে কুহুই একমাত্র কারণ, যার কারণে কাব্য হাসত। কুহু এমন একটা মেয়ে যাকে কাব্য সবসময় অ্যাডমায়ার করত। কুহুর বায়নাগুলো কাব্য পূরণ করত, ছোট বাচ্চার মতো কুহুকে আগলে রেখেছিল। আর আজ থেকে কুহু সম্পূর্ণরূপে সরে গেল ওর জীবন থেকে, অন্য কারো নিজস্ব সম্পত্তি হয়ে গেল। এখন থেকে কুহু আরো দূরে সরে যাবে, এতটা দূরে যে কাব্যকে ছুতেও পারবে না। আদর আবদার ভঙ্গিতে ওর কাছে কেউ বায়না করবে না। কাব্য আজ থেকে একলা হয়ে গেল, সম্পূর্ণ একা। ঘুটঘুটে অন্ধকারের মতো অন্ধকার ছেয়ে গেল ওর পুরো দুনিয়ায়। কেন হলো এসব? কেন? কাব্য তো এসব চায়নি। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? আর কেনই বা কাব্যের এতটা বুক পুড়ছে? কুহু সিয়ামের ট্রফিটা হাতে কাব্যের দিকে একবার তাকালো। কাব্যের চোখে মুখে যেন কোনো উদ্বেগ নেই। কুহু আবারও ভুল বুঝে মলিন হাসলো সেটা দেখে। বাহ, কাব্য ভাই কত স্বাভাবিক। কুহুকে অন্যের সাথে দেখে এখন নিশ্চয়ই কাব্য ভাই স্বস্তির শ্বাস ফেলবেন। কুহুর থেকে ওনার পিছু ছুটে গেছে। আজ নিশ্চয়ই উর্মিয়াপুকে ট্রিট দেবেন কাব্য ভাই। যেভাবে কুহুর সুইসাইডের পর উর্মিয়াপুর করা অপমানের পর কাব্য ভাই খুশি হয়ে ওনাকে ট্রিট দিয়েছিলেন। কুহু আবারও তাকালো। ওপাশে উর্মি ভ্রুকুচকে কুহুর দিকে চেয়ে আছে। কুহু বুঝলো কেন এই তাকানো। উর্মিয়াপু হয়তো বিশ্বাস করেননি কুহুর জীবনেও কাব্যের মতো সুদর্শন কেউ আসতে পারে, যার জীবনে কুহুর ভালোবাসার এক পয়সাও মূল্য নেই। সেই কুহুর ভালোবাসা কেউ কেউ একজন সোনার দাম দেয়। সিয়াম এমন একজন যাকে কুহু কখনো ভালোবাসতে পারবে কিনা জানে না। কুহুর হৃদয় এখনো ওই একজনের জন্যই চলে, সেটা আর কেউ না। জানুক, কুহু তো জানে। সিয়াম কুহুকে ডাকছে কখন থেকে, অথচ কুহু তখন স্থির চোখে কাব্যর দিকে চেয়ে রয়েছে। দুজনের চোখে চোখে মিলে আছে অনেকক্ষণ। চোখে কি কথা বলা যায়? রাগ, অনুরাগ, অসহায়ত্ব বলা যায় অপর মানুষের, হয়তো বলা যায়। সিয়ামের খটকা লাগে। কুহুর চোখ অনুসরণ করে কাব্যের দিকে তাকালো। ওরা দুজনের দিকে চেয়ে রয়েছে, আজন্ম তৃষ্ণার্তের নয়। সহ্য হলো না সেটা সিয়ামের একটু। সিয়াম হঠাৎ কি হলো, আচমকা কুহুকে টেনে ওকে জড়িয়ে ধরে ফেললো। দুহাতে কুহুকে জড়িয়ে ধরতে কুহু রীতিমতো হতবাক হয়ে পড়লো যেন একদম। সিয়াম কুহুকে জড়িয়ে খুশিতে ইচ্ছে করে শুনিয়ে উল্লাস করছে। থ্যাংক ইউ কুহু, আই রিয়েলি লাভ ইউ ড্যাম। থ্যাংক ইউ সো মাচ এই অধমকে একটা চান্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাই লাভ। করছে, অথচ কুহুর হতবাক দৃষ্টিসীমা সেসব ছুতেও পারছে না। ও চোখ সরিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কাব্যের চোখ মুখ শক্ত হয়ে গেছে এখন। ওর হাতের ফুটবল হাত থেকে পড়ে গেল। কাব্য অ্যাডাম স্যাপেল নামছে উঠছে, হয়তো নিজেকে সামলানোর চেষ্টাটাই করছে। কাব্যের লম্বা করে শ্বাস টেনে হঠাৎ চোখ নামিয়ে নিল, দেখলো না কুহুকে অন্য কারোর সাথে। হয়তো বা ওর দেখাটুকু সহ্য হচ্ছিল না, কামড়ে ধরেছিল বুকটা ওর।
কাব্য চোখ নামিয়ে অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। কুহু যে ওকে দেখছে সেটা কাব্য ভুলক্রমেও তাকিয়ে দেখলো না। কুহু তাকিয়েছিল এক দৃষ্টিতে। এবার উর্মি এসে হঠাৎ কাব্যের হাত জড়িয়ে ধরতেই কাব্য তাকালো উর্মির দিকে। কাব্য কিছু বলার আগে কুহুর মধ্যে হঠাৎ ওদের দেখে জেদ চাপলো। এইবারও আস্তে করে সিয়ামের টি শার্টের এক কোণা কোনো রকম ছুঁয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরে চোখ বুজে ফেললো খিচে শক্ত করে, যেন ভুলতে চাইছে ওর গায়ে অন্য কারোর স্পর্শটুকু। কাব্য উর্মিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে রক্তলাল চোখে তাকালো ওর দিকে। উর্মি ঠোঁট উল্টে সরি বলে আলগোছে চলে গেল একপাশে। কাব্য এবার তাকিয়ে ফেললো কুহুর দিকে। কুহু সিয়ামকে জড়িয়ে ধরেছে। ব্যাস, যা আশা যা ভরসা ছিল সব ওই কুহুর এক জড়িয়ে ধরাতে চুরমার হয়ে গেল। কাব্য একটা ঢোক গিলে জোরে একটা শ্বাস ফেলে হনহনিয়ে চলে গেল মাঠ থেকে। আরেক মুহূর্ত কাব্য থাকলো না এখানে। কাব্য চলে যেতে কুহু চোখ খুলে তাকালো। আশেপাশে কাব্য নেই। দেখতে দ্রুত সিয়ামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। সিয়াম খানিক পিছিয়ে গিয়ে কুহুর দিকে ভ্রু বাঁকিয়ে তাকাতেই কুহু স্বাভাবিক কণ্ঠে সিয়ামের দিকে চেয়ে বলল। নেক্সট টাইম জড়িয়ে ধরার আগে পারমিশন নেবেন। ফার্স্ট টাইম তাই কিছু বললাম না। সিয়াম বুঝতে পারলো ওর ভুল। এবার মাথার পেছনে চুলকে নিচু কণ্ঠে হেসে বলল। কুহু এবার এক মুহূর্ত দেরি করলো না। ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবে। সিয়াম হঠাৎ ওর হাত চেপে ধরলো পেছন থেকে। কুহু থেমে গেল। পেছনে ফিরে ভ্রু কুচকে তাকাতে সিয়াম বলল। ফার্স্ট প্রপোজের পরে এভাবে কিভাবে চলে যাচ্ছ? আমার পক্ষ থেকে ট্রিট নেবে না অ্যাজ এ বয়ফ্রেন্ড? বলেই চোখ টিপলো সিয়াম। কুহু দেখলো ওসব। আস্তে করে সিয়ামের হাত নিজের হাতের থেকে ছাড়িয়ে দিয়ে হাসার চেষ্টা করে বলল। অন্য একদিন বাসায় বলে আসিনি, এমন টেনশন করবে। বাই। কুহু আর এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল। কুহু চলে যেতেই উর্মি এসে সিয়ামের পাশে এসে দাঁড়ালো। সিয়াম কুহুর যাওয়ার দিকে চেয়ে উর্মিকে বলল। তোমার মনে হয় ও আমার প্রেমে পড়বে? দেখেছো কিভাবে ইগনোর করলো আমাকে? উর্মি হাসলো। নিজে কুহুর হাঁটার দিকে এক দৃষ্টিতে চেয়ে জবাব দিল। হবে হবে, সব হবে, ওয়েট করো। কাব্য এখন মাঝপথে বাগনা দিলে ওই কুহু তোমারই। তীব্র রোদ, ঝলঝালো বাতাস। রাস্তার এক পাশ ধরে হাঁটতে হাঁটতে কুহুর মনে হচ্ছে ও আর হাঁটতে পারছে না। পা দুটো ভেঙে আসছে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। দুর্বল লাগছে শরীর। হেলে দুলে এক পাশে পড়ে যেতে নিলে কুহু দুর্বল ভঙ্গিতে একটা পিলার চেপে ধরলো। তারপর আস্তে করে হেঁটে একটা রাস্তার বেঞ্চে এসে বসলো। শ্বাস ফেলাটা যেন দুরূহ হয়ে উঠছে। এই শ্বাসকষ্ট কুহুর সুইসাইডের পর থেকে যেন পিছুই ছাড়ছে না। ডাক্তার বলেছে মানসিক দুর্বলতা থেকে এই রোগের উৎপত্তি, তাই স্ট্রেস নিতে মানা করেছে কুহু সাইক্রিয়াটিস্ট। কুহু দুর্বল ভঙ্গিতে ব্যাগ থেকে ইনহেলার বের করে সেটা টেনে নিয়ে নিজের ভেতরে পুড়িয়ে নিতে লাগলো অপ্রকৃত স্থান নেয়। নেওয়া শেষ হতে হলে ইনহেলারটা বেঞ্চের একপাশে ফেলে রেখে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর ভালো লাগছে না, বড্ড অস্থির লাগছে। শান্তি পাচ্ছে না কিছুতেই। বুকটা এত ভার ভার লাগছে যেন বুকের উপর কয়েকশো কেজি বোঝাই করে রেখেছে কেউ। কুহু এবার ব্যাগ থেকে বোতল বের করে পানি নিয়ে মাথায় অল্প করে ঢালতে লাগলো। মুহূর্তের মধ্যে মাথা ঠান্ডা করা দরকার। মনে হচ্ছে মাথা থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে শুধু। পানি দিয়ে পুরো চুল ভিজিয়ে ফেলেছে, তবুও মনে হচ্ছে এখনো গায়ে এতটুকু জোর নেই। সবটাই শেষ। কুহু কি করবে? বাসায় তো যেতে হবে। তাই ওই দুর্বল ভঙ্গিতে জোরে শ্বাস ফেলতে ফেলতে এবার ফোন লাগালো কাউকে। ওপাশে শার্লিন কল ধরলো। কুহু অসুস্থের ন্যায় ভাঙা স্বরে থেমে থেমে বলল। আমাকে বাসায় নিয়ে যা। আমি আমি মনে হচ্ছে মারা যাচ্ছি শার্লিন। শার্লিন অবাক। ও মূলত এতক্ষণ কুহুকে খুঁজছিল। ভার্সিটি আসার পর এত কিছু দেখে শুনে শার্লিন রীতিমতো হতবাক হয়ে আছে। পাগলের মতো এদিক ওদিক কুহুকে খুঁজে বেড়াচ্ছিল। তারপর এখন কুহুর কল পেতে শার্লিন এক প্রকার দৌড়ে ছুটে ওই রোডে এলো। একটা বেঞ্চে কুহুকে দেখে শার্লিন দ্রুত এসে কুহুর সামনে এসে হাঁটু গেড়ে বসে আচমকা কুহুকে জড়িয়ে ধরে বসে গেল। কুহু শার্লিনের ঘাড়ে মুখ রেখে হাঁপানি রোগীর মতো শ্বাস নিতে লাগলো। শার্লিন কুহুর পিঠে অস্থির ভঙ্গিতে হাত বুলিয়ে কুহুকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। ওর হাসি খুশি কুহুর এমন একটা অবস্থা দেখে শার্লিন কুহুকে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই দিল। ও বলছে, কেন করলি এটা তুই কুহু? কেন নিজেকে শাস্তি দিচ্ছিস কুহু? জান আমার, প্লিজ, তুই এমনটা কেন করলি? নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস জান? কুহুর হাত ঝুলে আছে অজ্ঞান মানুষের মতো। স্রেফ শার্লিনের ঘাড়ে মুখটা রেখে চোখ বুজে দুর্বল গলায় হাঁপাতে হাঁপাতে বলল। এটার দরকার ছিল শার্লিন, দরকার ছিল। তুই বুঝবি না, এটা সত্যি দরকার। শার্লিন কুহুকে ছেড়ে দুহাতে ওকে ভালো করে আগলে ধরে ওর গোলগাল মুখের দিকে চেয়ে রইল। কুহু কাঁদছে না। কান্না আটকে রাখার কারণে মুখটা লাল হয়ে আছে, যেন ফোঁটা দিয়েই রক্ত পড়বে। কুহু চোখ বুজে এদিক ওদিক খেলে দুলে যাচ্ছে শুধু। চোখটা খুলে অব্দি তাকাতে পারছে না। শার্লিন কুহুর মায়ের থেকে শুনেছে ইদানিং কুহুর মাঝে মধ্যে এমন অবস্থা হচ্ছে। অতিরিক্ত স্ট্রেস নিলে কুহুর শরীরে শক্তি চলে যায়, শরীর ছেড়ে দিয়ে অজ্ঞানের মতো হয়ে যায়। এটাই বোধহয় এখন হচ্ছে কুহুর। এতদিন শার্লিন শুধু শুনে এসেছে, আজ চোখে দেখলো। শার্লিন চুপচাপ কাতর ভঙ্গিতে কুহুর দিকে তাকিয়ে রইল। ওর বুকটা ফেটে কান্না আসছে। শার্লিন দুহাতে কুহুর গালটা ধরে কুহুর চোখ মুখ ছুঁয়ে দিতে দিতে বলল। এক কাব্য ভাই তোকে কোথায় না দাঁড় করিয়ে দিয়েছে কুহু? দেখ একবার জান,
কেন তুই প্রেমে পড়লি, ভালোবাসলি, কেন করলি? তোর জীবন তো ওভাবেই ভালো ছিল। কুহু এসব শুনছে না, ওর চোখ বুজে আসছে বারবার। কুহুর অবস্থা খারাপ হচ্ছে দেখে শার্লিন দ্রুত সিএনজি নিল। কুহু শার্লিনের কাঁধটা ধরলো ভরসা করে। শার্লিন অনেক কষ্টে কুহুকে সিএনজিতে তুললো। সিএনজিতে উঠেই কুহু শার্লিনের কাছে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। শার্লিন কুহুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে টলমলে চোখে কাটকাট গলায় বলল, আমার হাতে যদি ব্রেন থেকে মেমোরি ডিলিট করার অপশন থাকতো, আমি সবার আগে তোর ব্রেন থেকে কাব্য ভাইয়ের সমস্ত স্মৃতি মুছে দিতাম কুহু। আফসোস, আমার হাতে কেন এই ক্ষমতা নেই কুহু। তুই আগে কত ভালো ছিলি, আর এখন দেখ কি অবস্থা করে ফেলেছিস নিজের। একবার ভাব, অন্তত একবার কুহু। সিদ্দিক মহল দুপুর 12টা। শাহরিয়া সিদ্দিক কাব্য নামক এক অসহায় পুরুষ, সেই যে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসেছে, আর খোলার নাম নেই। ওদিকে কাব্যের দরজা অনবরত ধাক্কাচ্ছেন শামীমা। কাব্য ঘরে ঢুকেই এত জোরে দরজা বন্ধ করেছে পুরো ফ্ল্যাটটাই যেন কেঁপে উঠেছিল। শামীমা বুঝতে পারলেন গন্ডগোল তো একটা হয়েছে। এতবার ধাক্কাচ্ছেন দরজা, অথচ কাব্যের একদম সাড়া নেই। ওর ঘরের ভিতরে ভাঙচুরের আওয়াজ হলো হঠাৎ। শামীমা এবার রীতিমতো আটকে উঠলেন। কাব্য তো এমন না। শামীমার ছোট ছেলে স্নিগ্ধ দুরন্তপনায় ঘেরা থাকলেও কাব্য বরাবর ছিল শান্তশিষ্ট। কখনো অযথা কোনো বেয়াদবি, বায়না, মারপিঠে কাব্য কখনোই ছিল না। তাহলে আজ কি হয়ে গেল? শামীমা এবার অস্থির হয়ে দুহাতে দরজায় ধাক্কালেন। কাব্য, বাবা, আব্বু, দরজা খোল। কি করছিস তুই? জিনিসপত্র ভাঙছিস কেন? ও কাব্য, আব্বু, দরজাটা খোল বাবা। কাব্য পাগলের মতো হয়ে গেছে রীতিমতো। দুহাতে আর্তনাদ করে ড্রেসিং টেবিলের উপরে থাকা সমস্ত পারফিউম এক হাতে ঠেলে ফেলে দিল। কাব্যের শখ করে দুবাই ইম্পোর্ট পারফিউম ভেঙে তছনছ হয়ে গেল। পুরো ফ্লোরে পারফিউমে তরল গড়িয়ে যেতে লাগলো। ঘ্রাণে মোমো করে উঠল কাব্যের ঘরটা। ওই ঘর যা সাজিয়েছিল স্বয়ং কুহু, শামীমার সাহায্য নিয়ে। কাব্য এবার হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে ফেললো। রাগটা কখনো কমছে না একদমই। হঠাৎ কাব্যের চোখ গেল দেয়ালে টাঙানো ওদের একটা ফ্যামিলি ফটোর দিকে, যেটাতে কুহু কাব্য একপাশে দাঁড়িয়ে আছে। কাব্য প্যান্টের পকেটে হাত দিয়ে গম্ভীর মুখে শামীমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর কুহু মিষ্টি হেসে কাব্যর দিকে হাঁ করে তাকিয়ে আছে। কাব্য চোখ বুজে জোরে একটা শ্বাস নিল, তারপর আবার তাকালো চোখটা খুলে। গাঢ় করে কাব্য ওই ছবিটা হাত দিয়ে একবার ছুঁয়ে ছুঁয়ে দেখলো বড্ড কাতর ভঙ্গিতে। ওই চাহনি, ওই তাকানো ও মুগ্ধতা, সবটা কুহু ও ভালোবাসতো বলি করতো। কাব্য একটা গাধা, তাই ও বুঝে নিয়ে সব। কুহু এবার সিয়ামের দিকে ওই চোখে তাকিয়েছে কেন? কাব্যের দিকে যে চোখ দিয়ে ও নজরে তাকাতো, সেই একই চোখে সিয়ামের দিকে ওই নজরে কেন তাকাবে? কাব্য হাত সরিয়ে ফেললো ফটোটা থেকে, চোখ বুজে লম্বা শ্বাস ফেলতে লাগলো। চোখের তারায় আবারও ভেসে উঠল সকালের দৃশ্য। কুহুকে জড়িয়ে ধরে সিয়ামের উল্লাস। কেন যেন কাব্যের আর সহ্য হলো না। ও চোখ খুলে আচমকায় ফটোটা দেয়াল থেকে টেনে এনে মাথায় তুলে ছুঁড়ে ফেললো মাটিতে। কাচের ফটো ফ্রেম ভেঙে টুকরো টুকরো হলো, যেভাবে আজ টুকরো টুকরো হয়েছে কাব্যের ভারী হৃদয়খানা। শামীমা কাঁচ ভাঙার শব্দে আটকে উঠে দরজায় আবার ধাক্কালো। কাব্য, কি ভাঙলি তুই এখন? দরজা খুলছিস না কেন? তানিম অনবরত কল করেই যাচ্ছে। কাব্যের ওই ফোনের আওয়াজ অবধি শুনতে ইচ্ছা করছে না, অস্থির লাগছে। ও খপ করে ফোনটা ধরে রিসিভ করে সরাসরি চেঁচিয়ে উঠল, হোয়াট? কল দিচ্ছিস কেন? মরে গেছি আমি? কি মনে হয় তোদের? তানিম থমকে গেল। কাব্যের রাগের কারণ ওর মাথায় ঢুকলো না। তানিম এ যাত্রায় মিনমিন করে বলল, আসলে কুহু, তুই তুই ঠিক আছিস তো কাব্য? কাব্য এবার মেজাজ ছাড়িয়ে হিংস্রের ন্যায় চেঁচিয়ে বলল। কাব্য কথাটা বলে ঠাস করে কল কেটে ফোনটা বন্ধ করে ছুঁড়ে ফেললো বিছানার উপর। ফোনটা কেটে জোরে জোরে শ্বাস নিতে নিতে কাব্য দুহাতে মাথার চুল খামচে ধরে বিছানার পাশে হেলান দিয়ে মেঝেতে বসলো। ওর ভালো লাগছে না কিছুই, কিছু না। বেঁচে থাকাটা এখন কেন যেন বিভীষিকা স্বরূপ লাগছে। কেন হবে ওর সাথে এমন? কিসের এত দ্বন্দ্ব ওর মনে? ও কি তাহলে সত্যি কুহুকে এটাকে কি ভালোবাসা বলে? কিভাবে? যদি অস্থিরতাকে তানিমের ভাষ্যমতে ভালোবাসা বলে, তবে চায় না কাব্যের এমন অস্থিরতা, যে অস্থিরতা ওর জীবনে সমস্ত সুখ করে নিয়ে ওকে মরা মাছের মতো করে ফেলে। চায় না এসব কাব্যের জীবনে। কাব্য আগেই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। কেন কুহু ওকে সেদিন প্রপোজ করলো? কেন কুহু এভাবে ওর জীবনটা ঘেটে দিল? কুহু কেন ওকে ভালোবাসলো? কে বলেছে কুহুকে ভালোবাসতে? কেন কুহু এতটা ভালোবেসে এখন মুখ ফিরিয়ে নিল? কুহু এতটা স্বার্থপর, এতটা কাব্যের জীবন থেকে স্বার্থপরের মতো চলে গেল। সাথে নিয়ে গেল কাব্যের সমস্ত সুখ, দিয়ে গেল এই পাগল করা বিষের মতো অস্থিরতা। কাব্য দুহাতে মাথার চুল খামচে মেঝেতে পাগলের মতো অস্থির আচরণ করতে থাকে। ওর কেমন বোধ হচ্ছে সেটাও কাউকে বলতে পারবে না।
কেউ বুঝবে না ওর এত অস্থিরতার কারণ, কেউ বুঝবে না কেন ও এই অস্বাভাবিক আচরণ করছে। এটা কি স্রেফ কুহুকে হারিয়ে ফেলার জন্যে? কেন? ও তো তাই চাইতো। তাহলে কেন কেন কেন? কুহু চলে যাক, কুহুর স্মৃতিকাব্যের মাথা থেকে মুছে যাক, সঙ্গে মুছে যাক সিয়ামের কুহুকে জড়িয়ে ধরা উল্লাসের স্মৃতিটুকু। শামীমার অস্থির লাগছে। ছেলেটার কি হলো হঠাৎ? কাউকে তো কাব্য কোনোদিনও বলবে না, প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছেলেও। শামীমার হুট করে মনে পড়ল কিছু। উনি এই দরজায় আর ধাক্কালেন না, দৌড়ে গেলেন নিজের ঘরে। কাব্যের রুমের এক্সট্রা চাবি এনে দরজা খুলে দেখলেন কাব্যের ঘর আর ঘর নেই, ইতিমধ্যে ধ্বংসাস্তূপ হয়ে গেছে। আর কাব্য মেঝেতে পাগলের মতো মাথার চুল খামচে ধরে মাথাটা নিচু করে স্থির বসে আছে। শামীমা ঘরের এহেন করুণ অবস্থা দেখে আঁতকে ওঠেন। আল্লাহ, এসব কি করেছিস কাব্য? কাব্য মেঝেতে বসা ও শামীমার গলা শুনে এইবার মাথা তুলে টলমলে পাগলাটে চোখে তাকালো মায়ের দিকে। ও কি করুণ দৃষ্টি! শামীমার বুকটা হঠাৎ ধক করে উঠল। উনি দৌড়ে কাজ ডিঙিয়ে কাব্যের পাশে এসে বসলেন। কাব্যের মুখটা ধরে আগলে বললেন, এই আব্বু, আব্বু, কি হয়েছে তোর? এমন পাগলামি কেন করছিস? ভার্সিটিতে কিছু হয়েছে? বল মাকে। কাব্য নিজের মুখ হাতের আঁচল থেকে সরিয়ে নিয়ে ধীর গলায় জবাবে বলল, কিছু হয়নি। তুমি এই রুম থেকে যাও প্লিজ। আমাকে একা থাকতে দাও একটু প্লিজ আম্মু। শামীমা নাছোড়বান্দার ন্যায় বললেন, না, আমি যাব না। তুই আমাকে বল, এসব হচ্ছেটা কি? আমার ছেলে তো এমন না। কাব্য এবার রেগে গেল। শামীমার দিকে ফিরে চেঁচিয়ে বলল, প্লিজ গো আম্মু, লিভ মি অ্যালোন। তুমি অন্তত আমার উপর একটু রহম করো, একটু দয়া করো, আমাকে একটু ছাড়ো প্লিজ। কাব্য কথাটা বলে রাগ নিয়ে মাথাটা নিচু করে স্থির হয়ে বসে রইল। কাব্যর এত কাতরতা দেখে শামীমার চোখে এবার জল চলে এলো। উনি হঠাৎ কাব্যের হাত দেখতে পেলেন, রক্ত পড়ছে কাব্যের হাত থেকে। সেদিন মাত্র এত বড় একটা চোট পেল হাতে, আর এখন আবার। শামীমা অস্থির হয়ে পুরো রুমে ফার্স্ট এড খুঁজতে খুঁজতে বললেন, 2 দিন যাইনি হাত কেটেছিস, আজ আবার এসব পাগলামি করে হাতের উপর জুলুম করে যাচ্ছিস। কি যে হয়েছে তোর? শামীমা ফার্স্ট এড বক্স এনে কাব্যের পাশে বসলেন। কাব্যের হাত টান দিতে কাব্য ঝটকা দিয়ে হাত সরিয়ে কাটকাট গলায় বলল, লাগবে না, আম ফাইন। তুমি প্লিজ এই রুম থেকে যাও আম্মু, আমার ভালো লাগছে না এসব। শামীমা এবার কঠোর গলায় বললেন, ভালো না লাগলেও আমাকে এই রুমেই থাকতে হবে, কারণ আমি তোমার মা। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। শামীমা কথাটা বলে কাব্যের আগের ব্যান্ডেজ করে নতুন করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন। এতক্ষণ কাব্য চুপচাপ বসে থাকলো। শামীমা কাব্যের হাতে ব্যান্ডেজ করে দিতে এই সাথে সাথে কাব্য এবার কথা বলল। শেষ, এবার যাও প্লিজ। শামীমা কঠোর গলায় বললেন, না, আমি যাব না। তোমার কি হয়েছে আমাকে বলবে তুমি? আমার ছেলে কষ্ট পাবে আর আমি মা হয়ে সেটা দরজার বাইরে থেকে দেখতে পারবো না। তুমি আমাকে বলবে তোমার হয়েছেটা কি? আমার কাব্য আগে এতটা শান্ত ছিল, সে এখন এমন কেন করছে? সেটা নিয়ে কি আমার কি সন্দেহ করা উচিত না? কাব্য কিছু বলল না। এখানে বলার কি বা আছে? কাব্য তাই জেদ দেখিয়ে চুপ করে বসে রইল। শামীমা এবার কঠোর মুখটা নরম করলেন। আলগোছে কাব্যের চুলে হাত বুলিয়ে দরদি গলায় বললেন, এমন পাগলামি কেন করছিস কাব্য? বাচ্চা, আম্মুকে বল, আমি চেষ্টা করি তোর জন্য কিছু। আমি আমার কাব্যকে এভাবে দেখতে পাচ্ছি না, মায়ের কষ্ট হচ্ছে আব্বু। কাব্য তাকালো মায়ের দিকে। পরক্ষণে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এক দৃষ্টিতে অন্যদিকে চেয়ে রইল চুপচাপ। শামীমা দীর্ঘশ্বাস ফেলে ছেলের ঘন ব্ল্যাকিশ ব্রাউন চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য মায়ের কোলটি আরো শক্ত করে চেপে ধরে থাকলো। এক পর্যায়ে শামীমার কোলে মাথা রেখে কাব্য জোরে একটা শ্বাস টেনে বলে, আজকে এই ঘরে যা হয়েছে একটা কথাও যেন ওপরতলায় না যায় আম্মু। যদি আমি শুনি যে তোমার আদরের ভাইজি কিছু জেনেছে, আমি তাহলে চলে যাব বাড়ি ছেড়ে। প্লিজ আম্মু, আজকের ঘটনাটা সিক্রেট রেখো প্লিজ, আমার কথাটা একটু রাখো। কাব্যের ওই এক কথায় শামীমা মুখে কুলু পেটে ফেললেন। তাকে ভুলে যেতে হলো এই বাড়িতে তাদের ফ্ল্যাটে আজ কি ঘটেছে। সবটাই মুহূর্তের মধ্যে একমাত্র ছেলের জন্যে। শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য চুপচাপ মায়ের কোলে মাথা রেখে বসে আছে মেঝেতে। ওর দৃষ্টি শান্ত, এক দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা ফ্যামিলি ফটোটার দিকে চেয়ে আছে তখন থেকে। হঠাৎ শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে বসলেন, মেয়েটা কে কাব্য? কাব্য অবাক হয়ে গেল। আচমকা মাথা তুলে তাকালো শামীমার দিকে। শামীমা ভীষণ স্বাভাবিক গলায় বললেন, কাকে ভালোবাসিস? কে ওই লাকি মেয়েটা যে আমার কাব্যকে এতটা পাগল করে ছেড়েছে? কে মেয়েটার নাম বল আমাকে আব্বু। কাব্য মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে মুখে হতবিহ্বল ভাবটুকু শামীমা দেখলেন স্রেফ। ওনার বড় ছেলে কাব্য সবসময় চাপা স্বভাবের ছিল। ছোটবেলা থেকে ফুটবল খেলতে গেলে পায়ে চামড়া উঠে ফেটে যেত পা। কখনোই ওই ছোট কাব্য শামীমার কাছে কেঁদে আসেনি সেটার জন্যে, বরং রুমে চুপচাপ বসে নিজে নিজে ড্রেসিং করেছে।
বাড়ির কেউ দেখতে পেলে গম্ভীর কণ্ঠে স্রেফ বলতো, অল্প ব্যথা, ঠিক হয়ে যাবে। অথচ শামীমা জানতেন ব্যথাটা অল্প কখনোই থাকে না, বরং কাব্যের পায়ে এভাবে দৈনন্দিন ব্যথা পেতে পেতে ইনফেকশন হয়ে চামড়া পচে গিয়েছিল। পরবর্তীতে কাব্যের ডান পায়ে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। তারপর থেকে আনোয়ার অর্থাৎ কাব্যের বাবা ওর ফুটবলের প্রতি নিষেধাজ্ঞা জুড়ে দিলেন। কাব্য অবশ্য জেদি ছোট থেকেই। বাড়ির সমস্ত তালাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়াল টপকে ঠিক বিকেলে ফুটবল খেলতে বেরিয়ে যেত। কাব্য চুপচাপ শামীমার দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, আমার এই অস্থিরতা, এই পাগলামো তোমার কাছে লাভ মনে হচ্ছে আব্বু? আর ইউ সিরিয়াস? শামীমা এই যাত্রায় কেমন গম্ভীর হলেন। কাব্যের গালে হাত রেখে দারুণ মমতা নিয়ে শোনালেন, ঝগড়া হয়েছে ওর সাথে? মেয়েটা আমার কাব্যকে ভীষণ জ্বালাচ্ছে বুঝি? কে ওই মেয়ে? নাম কি? আমি কি তাকে চিনি? কাব্য আহাম্মক ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে রইল। এটা কি হচ্ছে? শামীমা বলছেন কাব্যের এই অস্থিরতাটার নাম ভালোবাসা। যেমন করে হাতারাম তানিম কাব্যের কানের কাছে জিকিরের মতো বলে যাচ্ছে। এদের দুজনের আসলেও হচ্ছেটা কি? কাব্য মায়ের থেকে সরে গেল। শামীমার হাত কাব্যের গাল থেকে তখন নেমে গেল। শামীমা তাকিয়ে রইলেন কাব্যের মুখের দিকে। কাব্য সামান্য মুখটা পিছিয়ে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে নার্ভাস কণ্ঠে বলল, আম নট ইন লাভ আম্মু। আমার কেন এটা মনে হচ্ছে? শামীমা অবাক হলেন যেন। পরপর সামান্য হেসে কাব্যের চুলে হাত রেখে কাব্যের মুখের দিকে ঝুঁকিয়ে সে ছোট মিছে রাগ দেখিয়ে বললেন, সত্যি তো? তারপর আমার কাছে কখনো কারোর নাম উচ্চারণ করে যেন না বলিস তুই একে বিয়ে করতে চাস। আমি সাহায্য করব না কোনো প্রকার, আগেই বলে দিলাম। কাব্য মায়ের চোখের দিকে তাকালো। শামীমা চুপ করে কাব্যের রিয়াকশন দেখেন শুধু। কাব্য শামীমার মুখ দেখে মুখভঙ্গি গম্ভীর করে ফেললো তাৎক্ষণিক। তারপর কাটকাট গলায় জবাব দিল, ইয়া, কোনো মেয়ে নেই আমার জীবনে। বেশি বুঝে ফেলেছো তুমি আম্মু। শামীমা ভ্রু কুচকে ফেললেন। এবার কাব্যের দিকে চেয়ে রইলেন সন্দেহ নিয়ে। কাব্য খানিক পর কুহুর সাথে থাকা ফটোর দিকে চেয়ে রইল। হঠাৎ আনমনে বিড়বিড় করে অস্ফুট বলে বসলো, সব শেষ আম্মু, আর কিচ্ছু হবার নেই। আই এম অ্যালোন ফ্রম নাও। আই এম অ্যালোন লাইক এ ড্যাম ব্ল্যাক হোল। শামীমা কাব্যের চোখের ইশারা লক্ষ্য করে নিজে কেমন করে যেন মেঝেতে ভেঙে পড়ে থাকা ফটোটার দিকে তাকালেন। কাব্য ওই ছবিতে কি দেখছে এত? শামীমার সন্দেহ শুরু হলো ঠিক তখন থেকেই। ড্যাফোডিল ভার্সিটি, 12:30। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবীনদেরকে নিয়ে ট্যুরে যাওয়া হবে আগামী পরশু, এবং তাদেরকে গাইড করবে সিনিয়রদের পক্ষ থেকে 7 জনের একটা টিম। যে ভলেন্টিয়ার হতে চায় সে যেন নিজের নাম এন্ট্রি করে আজকের মধ্যেই। সিয়াম তো কথাটা শুনে দেরি করেন আর এক মুহূর্ত, দ্রুত নাম দিল ভলেন্টিয়ারের খাতাতে। কুহুর সাথে এই প্রথম ট্যুর, এই সুযোগ ও মিস করতে চায় না একদমই। সিয়াম ভীষণ আশাবাদী ওদের সম্পর্কটা নিয়ে। সিয়ামের ধারণা কুহু ভীষণ ঘরোয়া মেয়ে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে জানে, একসাথে সবাইকে নিয়ে হাসতে জানে। আপাতত উর্মির থেকে জেনেছে কুহু এখন গম্ভীর চুপচাপ হয়ে গেছে একমাত্র কাব্যের জন্যে। সিয়াম চায় কুহুকে আবার আগের মতো করে ফেলতে, না হলে কুহুর কথা সিয়াম বাড়িতে বলতে পারবে না। সিয়ামদের বনেদি বাড়ি, যৌথ পরিবার, এখনো আগের যুগে চালচলন ওদের পরিবারে রয়ে গেছে। সেজন্য সম্ভবত সিয়ামের মায়ের এই বাড়ির বউদের নিয়ে অনেক খুঁতখুঁতে। বড় ভাইয়ের বউ এনেছেন প্রায় 1.5 বছর খুঁজে খুঁজে, সুন্দরী, হাসি খুশি, ধার্মিক আর মিলেমিশে থাকতে জানা এক মেয়ে বিয়ে করিয়ে এনেছে বটে। এখন চারিদিকে শুধু বড় বউয়ের জয়গান চলে ওদের বাড়িতে। তাই সিয়ামের মায়ের ইচ্ছে বড় বউয়ের সাথে টক্কর দিতে জানে এমন ছোট বউ দরকার এই বাড়িতে। এটাই তো সমস্যা আসলে। কুহু এমন নয়, ও বরাবরই স্বাধীন চেতা, বাবা মায়ের লাডলি। উর্মি অবশ্য বলেছে বিয়ের পর সব মেয়ে বদলে যায়, তখন এসব বাবা বাড়ির আদর ভুলে স্বামীর বাড়িকে আপন করে ফেলে। এটা তেমন কোনো সমস্যা না, তাই এবার হয়তো সিয়াম একটুখানি আশ্বস্ত হতে পেরেছে। এদিকে কুহু এসব ট্যুরে যেতে চায়নি একদমই। ওর এসব ঘোরাঘুরি হই হুল্লোড় এখন আর ভালো লাগে না। একা একটা রুম সারাক্ষণ অন্ধকার করে চুপচাপ বসে থাকা কুহুর কাছে এখন বাইরের উজ্জ্বল দুনিয়া ভীষণ পানসে। মানুষের শোরগোলে মাথাটা ধরে যায় এখন ওর। কুহু এখনও খাতায় নাম এন্ট্রি করেনি, যেটা দেখার পর সিয়াম বারবার কল করে যাচ্ছে কুহুকে। বিছানার উপর পড়ে থাকা কুহুর ফোনে বিরক্তিকর ভাইব্রেশন হয়েই যাচ্ছে। বিছানাটা কাঁপছে ভাইব্রেশনের গুনগুন আওয়াজে। কুহুর মাথা ধরে যাচ্ছে ওই ফোনের আওয়াজে। মন চাইছে সিয়ামকে ফোনের ভেতরে গিয়ে একটা ঘুষি বসাতে। অসভ্য ছেলে, সারাক্ষণ ওর সঙ্গে ভাব জমানোর চেষ্টা। কেন যেন নিজের মাথায় এই সিয়াম নামক বোঝা নিজেই চাপিয়ে দিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছে কুহু। কি আর করবে এখন? শেষ অবধি কুহু কলটা রিসিভ করলো। নিরস কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল, কই ছিলে কুহু? অনেকক্ষণ ধরেই কল করছিলাম,
ফাইনালি রিসিভ করলে। কুহু জোরে একটা শ্বাস টেনে নিজের রাগ নিজের হতাশা দূর করার চেষ্টা করে জবাবে শুকনো করে হাসার চেষ্টা করে বলল। আম্মুর কাছে ছিলাম রান্নাঘরে। সিয়াম খুশি হয়ে গেল, দারুণ আগ্রহ নিয়ে এবার বলল। সিরিয়াসলি তুমি রান্না পারো? কুহু ভ্রু কুচকালো সিয়ামের এমন আগ্রহ দেখানোতে, পরপর নিরাসক্ত গলায় বলল। না, শিখিনি কখনো। আপনি এত ইন্টারেস্টেড কেন আমার রান্না নিয়ে? স্ট্রেঞ্জ। কুহুর এমন খোঁচা দেওয়াতে সিয়ামের মুখটা ছোট হয়ে গেল সাথে সাথে। কুহুর উত্তরে মনে হচ্ছে সে সিয়ামের ফ্যামিলির লোকদের রেঁধে খাওয়াতে আগ্রহী নয় একদম, অথচ সিয়ামদের পরিবারের বাড়ির বউদের রান্নাবান্না করতে হয়। সিয়ামের মা এসব ব্যাপারে নিশ্চয়ই কুহুকে স্বস্তি দেবেন না। সিয়াম মুখটা ছোট করে বলল। না তেমন কিছু না, এমনি। কুহু বাকি কথা শোনার ইচ্ছেও রাখে না। এই আপদকে দ্রুত তাড়ানোর জন্য এবার তারা দেখিয়ে বলল। কি বলতে কল দিয়েছেন দ্রুত বলুন, ডাকছে আম্মু। সিয়াম এবার মনে পড়ায় দ্রুত বলল। তুমি আছো নাকি ট্যুরে? কুহু ছোট করে জবাবে বলল। না, যাচ্ছি না। সিয়াম এটা শুনে এবার ভীষণ অনুরোধ করে বলল। এটা আমাদের প্রথম ট্যুর কুহু, প্লিজ আসো। ট্রান্সমি আমি থাকবো তোমার সাথে সাথে অলওয়েজ, বোর ফিল করবে না একদমই। এটা শুনে কুহু মনে মনে বিড়বিড় করে। কুহু এটার জন্যই তো আরো যাব না। ভদ্রমে সিয়ামকে কেন যেন কষ্ট দিল না এসব বলে মুখে কুহু জবাবে বলল। আমার শরীরটা ভালো নেই সিয়াম, আমি এক্সট্রিমলি সরি। আমি আপনার মন ভাঙছি, কিন্তু আমি পারবো না। আমাকে এটা নিয়ে জোর করলে আমার উত্তর বদলাবে না একদমই। সিয়াম এবার কি বলবে, চুপ করে বাই বলে কল কেটে দিল। কুহু বুঝলো সিয়াম রাগ করেছে, কিন্তু ও কি করবে এতে? এই জীবনে একজনের রাগ একজনের অভিমান কুহু ভীষণ ভীষণ পাত্তা দিয়েছে। সে একজনের রাগ অভিমান মন প্রাণ দিয়ে মানানোর চেষ্টা করেছিল। আজ সেই মানুষটা কুহুর জীবন থেকে হারিয়ে যাবার পর এসবে আর আগ্রহ হয়নি। ইদানিং ভীষণ ন্যাকামো মনে হয় কারোর এসব রাগ অভিমান, যেমনটা সিয়ামের বেলায় মনে হচ্ছে। কুহু দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আসলেই বন্ধ করে ফেললো। এবার কমফোর্টার টান দিয়ে শুতে যাবে, হঠাৎ ওর রুমে হুড়মুড়িয়ে ঢুকে গেল শার্লিন। কুহু অবাক হয়ে দেখলো ওকে, উঠে বসে গেল, আর শুতে পারল না। শার্লিন এসে কুহুর ট্যুর ব্যাগটা খুঁজতে শুরু করলো হন্যে হয়ে। এদিকে কুহু শার্লিনকে ওর রুম তন্ন তন্ন করে খুঁজতে দেখে বিছানার ওপর থেকে ভ্রু কুচকে ডাকলো। শার্লিন, কি খুঁজছিস? আর তুই এখন কোনো দরকার বলে এলি না? শার্লিন ব্যাগটা পেয়ে গেল। কুহুর দিকে ফিরতেই ওর হাতের ব্যাগ দেখে কুহু ভ্রু কুচকালো। ভ্রু নাচাতেই শার্লিন জবাবে দারুণ আগ্রহ নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে বলল। তুই ট্যুরে যাচ্ছিস আমার সাথে, ব্যাগ প্যাক করবি না? আমি হেল্প করব তোকে, তাই এসেছি। কুহু এটা শুনে ভ্রু কুচকে তাকালো, পরপর বিরক্ত হয়ে ছোট একটা শ্বাস ফেলে শার্লিনের হাত থেকে ব্যাগ টেনে নিজের হাতে নিয়ে বলল। আমি যাচ্ছি না কোথাও শার্লিন, আমি নাম এন্ট্রি করাইনি। শার্লিন এসব যেন একটু পাত্তা দিল না। ও আরাম করে কুহুর হাত থেকে জোর করে টেনে নিয়ে নিল। কুহু হতবাক হয়ে ব্যাগটার দিকে একবার চেয়ে ভ্রু কুচকে রেগে তাকালো শার্লিনের দিকে। শার্লিন ব্যাগটা হাতে রেখে মহা ফুর্তি নিয়ে বলল। আমি আমাদের দুজনের নাম আর ফি দুটোই এন্ট্রি করে আসছি। ভেবে নে এই ফি আমি ভেবে নে এই ফি আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট। কুহু হতবাক আশ্চর্য হয়ে বলল। আমি রাজি না, আমাকে না জিজ্ঞেস করি তুই। শার্লিন ব্যাগটা বিছানার উপর রেখে কুহুর আলমারি খুলে জামা কাপড়গুলো বাছতে বাছতে নির্বিকার গলায় বলতে থাকলো। কি জিজ্ঞাসা করতাম তোকে? তুই তো এখন দেবদাসের ফিমেল ভার্সন হয়ে ঘুরছিস। আমার কাছে মনে হয়েছে বহুদিন দুই বান্ধবী মিলে এনজয় করিনি, তাই আর না ভেবে নাম এন্ট্রি করে দিয়ে এসেছি। আচ্ছা, আমার জামার সাথে মিলিয়ে তোর জামার কালারগুলো নিলাম। তারপর হঠাৎ কুহুর দিকে চেয়ে বলল। ও হ্যাঁ, সেনোরা নেওয়া লাগবে? কুহু জবাব না দিয়ে বিরক্ত চোখে শার্লিনের দিকে চেয়ে আছে। শার্লিন সেটা দেখে আর তেমন ঘাটালো না, নিয়ে নিল একটা সেনোরার প্যাকেট। তারপর আরামদায়ক কিছু কুর্তি বেছে বেছে নিয়ে লাগলো। কুর্তির সাথে জিন্স আর সাথে সিল্কের দোপাট্টা নিল। ছেলেরাও সাথে যাবে তাই। কুহু বিছানায় কমফোর্টার গায়ে দিয়ে শুধু দেখছে শার্লিনের এসব কাজ। এবার না সহ্য করতে পেরে কুহু ভীষণ জেদ দেখালো, একগুয়ের মতো বলল। আমি যাবো না মানে যাবো না শার্লিন, তুই আমার রাগ উঠাচ্ছিস এবার। রাগ এই কাপড়। শার্লিন এবার ওর বেছে বেছে ড্রেসের স্তূপ দুহাত আগলে রেখেছে, মুখটাও ঢেকে ফেলেছে ড্রেসের স্তূপে। সেভাবে ওই ড্রেসগুলো এনে কুহুর ব্যাগটার উপর ঠাস করে ফেললো। তারপর জোরে একটা শ্বাস ফেলে এবার কুহুর সামনে বসে কুহুর দিকে তাকালো ভালো করে। কুহু ভীষণ রেগে আছে, সেভাবে শার্লিনের দিকে চেয়ে আছে। শার্লিন এবার রাগলো একটুও। ও ভীষণ ধৈর্য নিয়ে কুহুর হাত ধরে বলল। এভাবে দিন চলে না কুহু,
ইউ কুড বি ইজি রাইট? তুই যে জীবন এখন লিড করছিস এটাকে একটা স্বাভাবিক জীবন বলে না কুহু। তুই মানসিকভাবে ঠিক নেই। কুহু ভ্রু কুচকে চেয়ে রয়েছে। শার্লিন কুহুর বালিশের পাশ থেকে ইনহেলার টেনে এনে নিজের হাতে নিল। কুহুকে সেটা দেখিয়ে বলল, এটা এসব তোর জন্য না কুহু। তুই একটা বেস্ট লাইফ ডিজার্ভ করিস। তার জন্যে আগে নিজেকে হিল করা দরকার তোর। কুহু ইনহেলারের দিকে একবার চেয়ে পরপর ইনহেলার খামচে ধরে আবার বালিশের পাশে রেখে সাফ সাফ গলায় বলল, আমি এইভাবেই ভালো আছি, আমার হিল হওয়ার কোনো দরকার নেই। শার্লিন কুহুর দিকে তাকালো, ইচ্ছে করে ভীষণ উত্তেজনা আগ্রহ দেখিয়ে বলল, একবার কুহু, এই 3 দিন আমরা স্বপ্নের দিন কাটাবো। জাস্ট ইমেজিন তুই আর আমি, ট্রেন্ড, ক্যাম্প, সুইমিং পুল, খাল, বেস্ট কম্বিনেশন। কুহু রাজি হয়ে জানা বেবস প্লিজ। জান আমার এতগুলো টাকা ফি তুই জলে ডুবাবি? পকেট মানি থেকে দিয়েছি আমি, বুঝ আমার দুঃখ। শার্লিনের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে কুহু হেরেই গেল শেষ অবধি। কুহু এবার ছোট একটা স্বাদ ফেলে বলল, ওই সিয়াম আমাদের সাথে যাবে, ও গেলে আমি যেতে পারবো না, প্যারা দিবে আমায়। সিয়ামের কথা শোনা মাত্রই শার্লিন মুখ বাঁকিয়ে ফেলল। মুখ দিয়ে চেয়ে আওয়াজ করে বিরক্ত হয়ে বলল, একটা নিজেই মাথায় নিয়েছিস, এখন কেন প্যারা মনে হবে আপনার? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখে নেব। তুই জাস্ট রেডি হবি আর আমার সাথে আসবি, বাকিটা আমার দায়িত্ব। ড্রিম স্কোয়ার রিসোর্টে ড্যাফোডিল ইউনিভার্সিটি ট্যুর ডেস্টিনেশন। সেখানে 3 দিন থেকে ঘুরে ফিরে তারপর ফিরে আসবে সবাই। সমস্ত অ্যাক্টিভিটির দায়িত্বে রাখা হয়েছে কাব্য তানিমকে। কাব্য শুরুতে যেতে চায়নি এসবে, ওর মন মেজাজ এবার ভালো নেই, কিন্তু প্রায় প্রতিটা ট্যুর অর্গানাইজার হিসেবে কাব্যের বেশ সুনাম হয়ে গেছে ভার্সিটিতে। তাই স্যাররা এবারেও কাব্যকে বগলদাবা করে নিয়ে চলেছে ট্যুরে। কাব্য তখনও জানে না কুহু যাচ্ছে, কারণ এন্ট্রি খাতার তালিকায় কুহুর নাম দেখেনি কাব্য প্রথম দিন। তারপর থেকে এন্ট্রি খাতার দায়িত্বে আরেকজনকে রাখা হয়েছে। ওটার দায়িত্বে যেহেতু কাব্য নেই, তাই ওর জানার কথাও না কুহুর ব্যাপারে। কাব্য কিছু সময়ের জন্য লেকচারারের রুমে গিয়েছিল একটা কাজে। ঠিক তখন কুহু ব্যাগটা নিয়ে বাসে উঠে দাঁড়ালো। ওর গায়ে একটা হোয়াইট কুর্তি, জিন্স আর গলায় একটা কালারফুল ওড়না পেঁচিয়ে রাখা। সেজেছে বললে ওই ব্লাশ টিন্ট, ব্যাস। আজকাল নিজেকে নিয়েও এত মেতে থাকতে কুহুর ইচ্ছেও করে না। যেমন চলছে চলুক না, এমন একটা ভাব। বাসে উঠে আশেপাশে কোথাও শার্লিনকে খুঁজে না পেয়ে কুহু পানি খেতে খেতে কল দিল শার্লিনকে। কোথায় তুই? শার্লিন জবাবে তাড়াহুড়ো করে বলল, বেবস অপেক্ষা কর অল্প প্লিজ। কুহু আচ্ছা বলে কলটা কাটলো। জোরে একটা শ্বাস ফেলে আশেপাশে নিজের সিট খুঁজতে লাগলো, কোথায় বসবে ও। ওর সিট নাম্বার তো শার্লিনের কাছে রাখা। আচ্ছা সিয়াম কি এসেছে? এখন ওকে সামনে দেখলেই একটা নাটক শুরু করবে। বিরক্ত লাগছে কুহুর। এই শার্লিনটা আজই এত দেরি কেন করছে? কুহু যখন সিট খুঁজছে তখন পেছন থেকে কেউ যেন গম্ভীর কণ্ঠে কাউকে আদেশ দিচ্ছে। গাড়িতে মিনারেল ওয়াটার লাগবে। এই সবুজ মিনারেল ওয়াটারের বোতল আনছিস কেন? এটা এটা কাব্য ভাইয়ের গলা না? উনিও যাচ্ছেন ট্যুরে? কুহুর চমকে উঠে পেছনে তাকালো। ওর বুকটা ধুকপুক করে উঠেছে যেন একটুর জন্যে। ওই তো কাব্য ভাই একটা ছিমছাম গরনের ছেলেকে রাগে ঝাড়ি দিচ্ছেন, কপাল কুচকাচ্ছেন। ছেলেটা মাথা নামিয়ে দাঁড়িয়ে শুনছে ওনার গালাগাল। কুহু থমকেই গেল যেন পুরোপুরি। কাব্য ভাই ওদের সাথে যাবেন এটা কুহুকে কেউ জানায়নি কেন? এখন কি হবে? এক বাসে 3টা দিন ওরা একসঙ্গে থাকবে, অসম্ভব। কুহু এই লোকের সাথে এক মুহূর্ত থাকতে চায় না। কুহুর বুক কাঁপছে। হালকা করেও মাথাটা ঘুরিয়ে জোরে কয়েকটা শ্বাস ফেলে আবার নিজেকে সামলে নিল। কুহুর কাব্য ভাই একটা পাস্ট তোর, দ্যাটস ইট। তুই ফেস করতে পারিস তাকে। তোর তার প্রতি আর কোনো ফিলিংস অবশিষ্ট নেই, সব শেষ। কাব্য ভাই আর এক্সিট করে না তোর জীবনে। উনি যাচ্ছে যাক, তুই যাবি তোর জন্যে, ওনার সাথে তোর কোনো লেনা দেনা নেই। ওকে ইটস ফাইন 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 ফাইন। কুহু এভাবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল কয়েকবার। তারপর আবার মাথা ঘুরে ভীষণ স্বাভাবিক মুখভঙ্গি করে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন গাড়িতে মিনারেল ওয়াটারের প্যাকেট ওঠাচ্ছে ওর ভারী পেশিবহুল হাত দিয়ে। গায়ে আজ একটা ব্লু চেকের শার্ট, শার্টের নিচে একটা হোয়াইট টি-শার্টের কলারে সানগ্লাস ঝুলানো আর জিন্স। কুহু তাকিয়ে দেখছিল। হঠাৎ সেভাবে কাব্যেরও চোখ চলে গেল কুহুর দিকে। কুহু আটকে উঠেছে যেন এতে। দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো চোরের মতো। অন্যদিকে চেয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে কুহু নিজেকে যখন সামলাতে ব্যস্ত, তখন কাব্য কিছুটা অবাক। কুহু ওদের সাথে যাচ্ছে ও তো জানতো না। নিশ্চয়ই সিয়ামের জন্য যাচ্ছে। নতুন নতুন প্রেম কিনা? কাব্যের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্রেফ ও আলগোছে চোখটা নামিয়ে কাজে মন দিল।
বাস ছাড়ার টাইম পোস্টপোন করা হয়েছে, গ্রুপে সেটা বলা হয়েছিল, কিন্তু একমাত্র আহমক কুহুই হয়তোবা সেটা জানতো না। এত আগে আগে এসে গেছে, ও বিরক্ত লাগছে। কুহু সামনে এই দুটো খালি সিট দেখে একটাতে বসে গেল। কতক্ষণই বা দাঁড়িয়ে থাকা যায়? ইতিমধ্যে গাড়িতে সবাই উঠে বসেছে, যে যার সিট দখল করে। একমাত্র কুহুর সিটেই কেউ বসেনি এখনো। কুহু আশেপাশে সিয়ামকে খুঁজছে, আপদ কখন যে চলে আসে কে জানে। না আসলেই ভালো, নাহলে সারা রাস্তা কুহুকে ঝালিয়ে মারবে। কুহু আবার শার্লিনকে কল করলো, ধরছে না ও। বিরক্ত হয়ে কুহু কল কেটে বসে থাকলো থম মেরে। আর চোখে একবার কাব্যকে দেখলো। কাব্য কপালের ঘাম মুছতে মুছতে অন্য পাশে আবার চলে যাচ্ছে। কুহু ছোট করে একটা শ্বাস ফেললো। মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত কাজ শেষ করে কাব্য এতক্ষণে বাসে উঠে দাঁড়ালো। কুহুর সামনে এসে সিট নাম্বার দেখছে ও ঝুঁকে। হঠাৎ কুহুর মুখের সামনে কাব্য ঝুঁকে সিট নাম্বার দেখাতে কুহু চমকে উঠে মাথাটা খানিকটা পিছিয়ে নিয়ে থমথমে গলায় বলল, কি হচ্ছে এটা? কাব্য সরে গিয়ে নিজের মতো সিট নাম্বারে কাগজ বের করে কুহুর মুখের সামনে ধরল। কুহু ভ্রু কুচকে মাথা তুলে একবার কাব্যর মুখের দিকে চেয়ে আবার সিট নাম্বার পড়তে শুরু করলো। কাব্য নির্বিকার গলায় বলল, তোর পাশেটা আমার সিট, সুমে আয়, মানে বসবো আমি? সিট নাম্বার সঠিক। কুহু ভ্রুটুর মারাত্মক কুচকে মাথা তুলে লম্বা উঁচু কাব্যের দিকে তাকালো। কাব্যের অবশ্য কুহুর এসব রাগে একটুও মাথা ব্যথা নেই। ও আলগোছে কুহুকে সামান্য সরিয়ে ভেতরে ঢুকে নিজের সিটে বসে পড়ল। তারপর কুহুর দিকে একবার চেয়ে কুহুকে পরখ করলো। কুহু রেগে তাকিয়েছে কাব্যের দিকে। ওর রাগ হচ্ছে এই জন্যে কাব্য ইচ্ছে করে ওর পাশে বসলো কি? অন্য সিট নেই আর? অথচ নির্বিকার কাব্য সিটে বসে কুহুকে পাত্তাই দিল না। নিজের মতো প্রথমে সিট ঠিক করলো। ওর লম্বা পাগুলো টেকানো যাচ্ছে না সিটে ভালো করে। কুহু কাব্যকে এমন নিষ্প্রাণ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। পরপর নিজের মেজাজ সামলাতে না পেরে ঠাস করে কিছু না বলে উঠে গেল কাব্যের পাশে সিট থেকে। ব্যাগটা নিয়ে হনহনিয়ে চলে গেল অন্যদিকে সিট খুঁজতে। কাব্য সিট ঠিক করতে করতে একবার ওর যাওয়া দেখলো স্রেফ, মুখে কিছুই বলল না। ও তো জানতো এটাই হবে, ইচ্ছে করে তাই কুহুকে তেমন কিছু বলেনি কাব্য। বড়া বাসে স্যারদের সামনে ওদের পার্সোনাল ব্যাপার টানার মানে নেই। কুহু ব্যাগ কাঁধে হেঁটে হেঁটে পুরো বাস দেখে ফেললো। কোনো সিট খালি নেই। দুটো সিট খালি, কিন্তু ওই দুটো সিটে আপাতত দুই স্যার বসে গল্প করছেন। এই জন্যেই কাব্য ভাইয়ের পাশে সিটে এসে বসেছিলেন। যদি সিট থাকতো খালি নিশ্চয়ই কাব্য ভাইয়ের পাশে বসতে চাইতেন না। বাসে এক্সট্রা সিট না পেয়ে কুহু এসে আবার কাব্যের পাশে সিটে মুখটা থমথমে করে বসলো। কাব্যের দিকে ভুলেও একবারের জন্য তাকালো না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। কাব্য ওর মতো করে মিনারেল ওয়াটারের বোতলে ছিপি খুলতে খুলতে বলল, ইকোওয়ালের জন্য এক্সট্রা সিট রাখো নি বাস, ভেরি ব্যাড। কাব্য মজা নিচ্ছে, অথচ মুখে হাসি নেই, যেন সিরিয়াস কথা বলছে। কুহু মারাত্মক ফুঁসে উঠে কাব্যের দিকে একবার তাকালো। কাব্য তখন পরপর বোতলে ছিপি খুলে পানি খাওয়া শুরু করলো, যেন কুহুর ওই রাগ ফুঁসে ওঠাতে ওর কোনো যাই আসাই না। কুহু কাব্যকে নির্বিকার দেখে আবারও মুখটা ঘুরিয়ে ফেললো। ভুলেও তাকালো না কাব্যের দিকে। কাব্যের আজ কোনো তাড়া নেই, কুহুকে মানানোর কোনো প্রয়াস নেই। বরং যাচ্ছেই তো ওরা রিসোর্টে, একসাথে থাকবে কদিন। কুহুর সঙ্গে তখন কথা বলা যাবে, নিজের এই অস্থিরতা সম্পর্কেও শিওর হওয়া যাবে যে এটা আদৌ কি। কাব্যের মনের এই অস্থিরতার নাম কি? প্রশ্নগুলোর উত্তর খুঁজবে কাব্য এই ট্যুরে। কাব্য এবার দুপা লম্বা করে আরাম করে বসে ফোনে সব আপডেট নিচ্ছিল। কারণ ও চিফ অর্গানাইজার। কুহু পাশে বসে থাকা সত্ত্বেও কাব্যের কোনো রিয়াকশন নেই। ব্যাপারটা কুহুর কেন যেন খুব গায়ে লাগলো। জানে কাব্যকে পছন্দ করে না, একদমই দেখতে পারে না দু চোখে। তবুও কুহুর কষ্ট লাগলো ভীষণ। আবারও আরেকবারের মতো পর মুহূর্তে ঘাড় হালকা বাঁকিয়ে কাব্যকে ফোনে থাকতে দেখে কুহু নিরস মুখে বিড়বিড় করলো। উর্মি আপুকে মেসেজ দিচ্ছে হয়তো। কেন যেন ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর। পরপর কুহু নিজেকে সামলে নিল। ওর কি আসে যায় তাতে? তাকাবে না কাব্য ভাইয়ের দিকে? জাহান্নামে যাকে এলো। কুহুর কিচ্ছু হয় নাই মানুষটা। কুহু আর একটু অনুভূতি নেই তার প্রতি, সবটাই মরে গেছে। এই শার্লিন আজকে এত দেরি করছে। কুহু এবার মহাবিরক্তে আবার শার্লিনকে কল করলো। এই অপদার্থ কল ধরছে না কেন? ফোনটা আবার ব্যাগে রাখলো কুহু। কাব্য ওদিকে নির্বিকার ও আনমনে ফোনে নিজের কাজ করছে। কুহুর অস্থিরতাও দেখছে শুধু আর চোখে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ইচ্ছে। হঠাৎ কাব্য ডান হাতে ফোন চেপে কথা বলতে বলতে বাম হাতটা সিটের হাতলে রাখলো। জানালার দিকে মুখটা ঘুরিয়ে কথা বলছে কলে কারোর সঙ্গে। কুহুও কেন যেন এইবার হঠাৎ হাতটাও হাতলে রাখতে গেল। ব্যাস, দুজনের হাত দুটো একে অপরকে স্পর্শ করলো। কুহু স্পষ্ট অনুভব করলো কাব্যের বা হাতে শিরার উপস্থিতি, ওর গরম হাতের পেশির স্পর্শ। কাব্য তখন এক হাতে ফোন কানে ধরে ওদের দুজনের হাতের দিকে অবাক হয়ে তাকালো। কুহুর বুকটা আবার ধুকপুক করছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ঠিক এইবার কাব্যের নিজের বুকটা ধুকপুক করে উঠলো কেমন যেন। কাব্য হঠাৎ চোখ খিচে উঠে নিজের বুকে ধুকপুক অনুভব করার চেষ্টা করলো। এটা কি হচ্ছে? ওর হাত এত জোরে বিট করছে কেন? কাব্য চোখ মুখ খিচে হঠাৎ অস্থির ভঙ্গিতে কুহুর হাত থেকে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে ফেললো।
কুহু ভীষণ অবাক হয়ে কাব্যের দিকে তাকালো। তখন কাব্য বাঁ হাতটা দিয়ে ও নিজের বাম পাশের বুক খামচে ধরে আছে। এই পাশটা এত অস্থির হচ্ছে কেন? কি হচ্ছে ওর সাথে? এটা কাব্য শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখ খিচে। ও নিজেই শুনতে পারছে ওর হৃদয়ে ধুক ধুক এই অসহ্য শব্দটা। কুহু নিজের অনুভূতি ভুলে কাব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য ভাইয়ের কি হার্টের সমস্যা শুরু হয়েছে? উনি এমন অদ্ভুত আচরণ করছেন। কুহুর মনে হলো একবার কাব্যর গা ছুঁয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে, অসুস্থ বোধ করছেন কিনা। পর মুহূর্তে ঠিক কুহু নিজেকে সামলে নিল। ও জিজ্ঞাসা করার কে এসব? কেউই না। কাব্য স্বাভাবিক হয়েছে, তবে এখন কেমন যেন নীরব হয়ে গেছে একদম, আর ফোন দেখছে না। একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছে। কুহু তাকাবে না করেও আর চোখে দু একবার কাব্যের দিকে তাকালো। এই মানুষটা হঠাৎ আচমকা এমন নীরব হয়ে গেল কেন? হাই কুহু, হোয়াট এ সারপ্রাইজ। সিয়াম হঠাৎ এসে কুহুর সামনে দাঁড়ালো, কুহুর কাঁধে হাত রেখে। কাব্য তখন তাকালো সিয়ামের দিকে। কুহু একবার কাব্যের দিকে চেয়ে আবারও সিয়ামের দিকে তাকালো। পরপর ভেতর থেকে উপচে এলো বিরক্তির শ্বাস। আলগোছে সিয়ামের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশারায় শাসিয়ে পড়ল। হাই সিয়াম। কাব্য তাকিয়েছিল। সিয়াম শুরুতে কাব্যকে দেখেনি। কাব্য পাশে থাকায় কুহুর অস্বস্তি খেয়াল করলো না। ও শুধু দেখেছে কুহু সিয়ামের দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখে হয়তো কথাবার্তা হচ্ছে এখন। হোয়াট রাবিশ। সিয়াম আবার কুহুর বাম কাঁধে হাত রেখে হেসে বলল, আমাকে বললেও না তুমি আসছো, সারপ্রাইজ দিতে চেয়েছিলে নাকি? কুহু না বলতে যাবে, হঠাৎ ওর মনে পড়ে কাব্য ওর পাশে। কুহু এবার কি মনে করে মন খুলে হাসলো। হেসে হেসে আহ্লাদ দেখিয়ে জবাবে বলল। সারপ্রাইজ হয়েছেন? সঙ্গে সঙ্গে কাব্য ভ্রু কুচকে ফেললো। কুহু এত আহ্লাদে গলে পড়ছে কেন? এটা তো কুহুর ক্যারেক্টার না। কুহু কি এসব জোর করে করছে? বেস্ট সারপ্রাইজ। সিয়াম হালকা হাসলো, বলল, থ্যাংক ইউ আমার আবদার রাখার জন্যে। কাব্যের ভ্রু আগের তুলনায় আরো কুচকে গেছে। ও কিরমির করে সিয়ামের হাতের দিকে চেয়ে আছে, যা এখন কুহুর কাঁধে স্পর্শ করে আছে। একটু আগে কাব্যের হাত ছুঁয়েছিল কুহুর হাতটা, আর এখন সিয়ামের সাথে চিপকে আছে। কুহুর প্রতি এই হঠাৎই রাগটা তত্তর করে বাড়ছে এই কাব্যের। কাব্য স্রেফ কুহুর দিকে তাকিয়ে রইল। কুহু কেন মানা করছে না সিয়ামকে? তার মানে কুহু সাই আছে এতে। বাহ, দুদিনের রিলেশনে স্পর্শ করারও পারমিশন পেয়ে ফেলা যায়। মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে কাব্যের। সিয়াম হঠাৎ এবার কাব্যের দিকে তাকালো। কাব্য ভ্রু কুচকে ফুঁসে উঠে ওর দিকেই তাকিয়েছিল। কাব্যকে দেখে সিয়াম অবাক হয়। কাব্য, তুই ভলেন্টিয়ার নাকি? কাব্য দাঁত পিষে জবাবে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।